ভাই, আমার নাম মোহাম্মদ শরীফ। আমি ঢাকার কেরানীগঞ্জে থাকি। আমি আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা ঘটেছিল আমার চেনা পরিচিত এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে। আমি সঙ্গত কারণে সে যে জায়গায় কাজ করত সেই জায়গার ঠিকানা বলছি না, তবে তার নাম শফিক মিয়া। তিনি যখন অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর কাজে প্রায় 1 বছর পার করছিলেন, তখন তার সাথে এই ঘটনাটি ঘটেছিল, যা আজ আমি শেয়ার করব। তার বয়স আনুমানিক 32 থেকে 35-এর ভিতরে হবে। যাই হোক, আমি ঘটনাটা শফিক মিয়ার কাছ থেকে শুনেছিলাম। আর কথা না বাড়িয়ে ঠিক সেভাবেই ঘটনাটা বলি, যেভাবে আমি তার কাছে শুনেছিলাম। বলছেন শফিক মিয়া, সালটা ছিল 2003, সময়টা ছিল রাতের। সচরাচর আমার সাথে আমার হেল্পার আরিফ থাকতো, কিন্তু আরিফের ব্যক্তিগত কিছু কাজের কারণে আরিফ আর সেই দিন আমার সাথে ছিল না। আমি একাই একটি লাশ অ্যাম্বুলেন্সে বহন করে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। গ্রামের মানুষ লাশের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবে না, তাই যত দ্রুত সম্ভব লাশ পৌঁছে দিতে হবে। এমনিতেই আমার বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল। অবশ্যই দোষটা আমার নয়, হাসপাতাল কর্তৃপক্ষের। তারাই কাগজপত্র করতে করতে দেরি করেছিল। আমি আল্লাহর নাম নিয়ে লাশটা গাড়িতে করে রওনা দিয়ে দিলাম সেই গ্রামের উদ্দেশ্যে। শুরুতেই রাস্তায় আমি কোনো জনমানব দেখিনি। সচরাচর ওই সময় রাস্তায় এতটাও নীরব থাকার কথা নয়, তবে কি আর করার, কাজ তো করতেই হবে। গাড়ির পেছনে লাশ ছিল, সামনের সিটে আমি একা বসা, চারপাশে গাছপালা ছিল। রাতের অন্ধকারে এক একটা গাছপালা যেন এক একটা দানবের মতো আমাকে ভয় দেখাচ্ছে। যদিও আমার কাজের তখন 1 বছর প্রায় শেষ হয়ে গিয়েছে, কিন্তু ভয় এমন একটা জিনিস যে ভয়ের অভিজ্ঞতা আপনার যতই হোক না কেন, কখনোই একেবারে মন থেকে মুছে ফেলতে পারবেন না। আর আমি একা কোনো লাশ পৌঁছে দিয়েছি এমন খুব কম হয়েছে। আমি গাড়ি চালাচ্ছিলাম আর বারবার আয়নাতে পেছনের দিকে দেখছিলাম। সবকিছু ঠিকঠাক ছিল, তবে আমার মনে এক অজানা ভয় বারবারই উকি মারছিল। তারপরেও আল্লাহর উপর ভরসা করে পথে এগিয়ে চলছিলাম। আমি এগিয়ে চলছিলাম, যদিও মাঝে সাঝে একটা গাড়ির দেখা পাওয়া যেত, কিন্তু যতই পথ এগিয়ে সামনে যাচ্ছিলাম ততই গাড়ির সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করলো। আর আশেপাশের ঝোপঝাড় থেকে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। মনের মধ্যে এমনিতে ভয় ছিল, এর মধ্যে এরকম পরিবেশ আমার ভয়কে আরো বেশি উৎসাহ দিচ্ছিল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে ইঞ্জিন থেকে একটা গট শব্দ এসে গাড়িটা থেমে গেল। আমি ইঞ্জিন চেক করার জন্য গাড়ি থেকে টর্চ হাতে করে বাইরে নামলাম। বাইরে নামার পর আমার অনুভব হলো চারপাশের জঙ্গলের মতো পরিবেশ আরো বেশি নীরব হয়ে গেছে, আর কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না। আমার খুব ভয় লাগছিল তখন। তারপরেও ইঞ্জিন থেকে কিসের শব্দ বের হয়েছিল তা দেখার জন্য ইঞ্জিনের কাছে গেলাম। হঠাৎ আমি শুনতে পেলাম ঝোপঝাড়ের কাছ থেকে কেমন যেন ঝনঝন আওয়াজ আসছে। আর শুধু ঝনঝন আওয়াজ নয়, বরং কেউ যেন হাঁটছে এরকম পায়ের শব্দ শুনতে পেলাম। ভাবলাম হয়তো কেউ এসেছে, এভাবে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। যতদূর দেখতে পারছিলাম সবকিছুই জনমানব শূন্য ছিল। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। তারপর ভাবলাম হয়তো কোনো জঙ্গলি জানোয়ার দৌড়ে পালিয়েছে, তাই ওই বিষয়টাকে পাত্তা না দিয়ে ইঞ্জিন চেক করতে শুরু করি। সবকিছু চেক করে দেখলাম ঠিকঠাক আছে, কোনো টেকনিক্যাল ইস্যু বা অন্য কিছুই হয়নি। আবার গাড়িতে গিয়ে উঠে বসলাম। এমন সময় আমার মনে হলো গাড়ির পেছন দিকটায় নড়াচড়া হয়েছে, যেখানে লাশ রাখা ঠিক সেইখানে। আমার সরাসরি পেছনে তাকানোর সাহস হচ্ছিল না, তাই আয়নার দিকে তাকিয়ে পেছনের দৃশ্য দেখলাম। সবকিছু ঠিকঠাক ছিল, তাই আল্লাহ ভরসা করে আবার গাড়ি স্টার্ট দিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রথম স্টার্টেই গাড়ি চলতে শুরু করলো। আমার সাথে ঘটা এই ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমার জন্য ভয়ঙ্কর ছিল। আমি গাড়ি চালাতে থাকি। কিছুক্ষণ পর আমার কানে খুব হালকা হালকা গুনগুনের আওয়াজ এলো। প্রথমে ভেবেছিলাম হয়তো রাস্তায় কোনো জায়গায় দূরে কোথাও গান বাজনা হচ্ছে, যার আওয়াজ খুব ধীরভাবে আমি পাচ্ছি। কিন্তু বেশ খানিকটা রাস্তা পার হয়ে গেলেও আমি সেই আওয়াজ, সেই গুনগুন এখনো শুনতে পারছিলাম। অর্থাৎ সেটা অন্য কোনো জায়গা থেকে আসছিল না, বরং আমার গাড়ির পেছন থেকে আসছিল। আমি গাড়ি চালাতে চালাতে পেছন দিকটায় খেয়াল করে আওয়াজটা আরো ভালোভাবে শুনতে চাইলাম। তখন আমি শিওর হয়ে গেলাম যে আওয়াজ গাড়ির পেছন থেকে আসছে, কিন্তু এত হালকা যে কি গুনগুন করা হচ্ছে তা বোঝা যাচ্ছে না। আমি নিজের মনকে মিথ্যা সান্ত্বনা দিতে শুরু করলাম। ভাবলাম আমার মনের ভুল, আর গাড়ি চালানোর দিকে মনোযোগ দিলাম। 2 থেকে 1.5 মিনিট পর আমার চলন্ত গাড়ির জানালায় কেউ একজন টোকা দিল। টোকাটা বাম পাশ থেকে এসেছিল। এইবার আমার শির দাঁড়াবে এক ঠান্ডা শিহরণ নেমে গেল। ভয়ে আমি গাড়ি থামিয়ে দিলাম আর ওদিকে জানালার বাইরে আলমারি দেখতে শুরু করলাম, কিন্তু কেউ ছিল না। আর তাছাড়া অবাক করা ভয়ঙ্কর বিষয় হলো, চলন্ত গাড়িতে কিভাবে কেউ টোকা দেবে? এটা তো খুব কঠিন একটা কাজ। এবার আমার মনের মধ্যে আরো ভয় বেশি জোরাদার হলো। আমি তাড়াতাড়ি গাড়ি চালাতে শুরু করলাম। তখন আমার শরীরের শিরা উপশিরায় ভয় দৌড়াচ্ছিল। গাড়ির গতি আমি বাড়িয়ে দিলাম। কয়েক কিলোমিটার রাস্তা পার হয়ে আসার পর গাড়িটা আবার থেমে গেল। এবার আর ইঞ্জিন থেকে কোনো আওয়াজ আসেনি, এমনিতেই হঠাৎ করে গাড়ি থেমে যায়। এবার গাড়ি থামায় আমার কিছুটা রাগ উঠে যায় আর নিজেকে অসহায় মনে হতে শুরু করে। আমি যতই চেষ্টা করছিলাম তাড়াতাড়ি লাশটা পৌঁছে দিতে, ততই বাধা বিপত্তির মুখোমুখি হচ্ছিলাম। এবার গাড়ি যেখানে থেমেছে সেই জায়গার নীরবতা ও ভয়ঙ্কর পরিবেশ
আগের চাইতে আরো বেশি ছিল। আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে আবার ইঞ্জিন চেক করতে শুরু করি। ভয় তো লাগছিলই। ইঞ্জিন চেক করার সময় আমার অনুভব হলো যে পিছনে কেউ দাঁড়িয়ে আছে আর আমাকে দেখছে। এমন অনুভব হওয়ার সাথে সাথেই পেছন দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। এই অবস্থা দেখে আমি আর বাইরে থাকার সাহস করতে পারলাম না। তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠে বসলাম আর স্টার্ট দিতে শুরু করলাম, কিন্তু এবার গাড়ি স্টার্ট নিচ্ছিল না। আমি বারবার চেষ্টা করছিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট পার হয়ে যাওয়ার পর গাড়ি অবশেষে স্টার্ট নেয়। তারপর গাড়ি চালাতে চালাতে হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো। মনে হলো গাড়ির পেছন থেকে কেউ নড়াচড়া করছে। মনে হচ্ছিল যেন লাশটা নড়ে চড়ে উঠলো। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম, কিন্তু সব ঠিক ছিল। লাশটা নিজের জায়গায় নিথর হয়ে পড়ে আছে। সবকিছু নিজ নিজ জায়গায় আগের মতো। আমি তখনও গাড়ি চালাচ্ছিলাম। নিজেকে সান্ত্বনা দিলাম যে এগুলো আমার মনের ভুল। আমি খুব ক্লান্ত আর ভয়ে আছি, তাই উল্টাপাল্টা কথা মনে আসছে। আমার গাড়ি কখনো চলমান ছিল। আমার অবস্থায় আমি দেখলাম কেউ একজন মনে হলো রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে, তবে তাকে অস্পষ্ট দেখা যাচ্ছিল। হেডলাইটের আলোতে আবছা আবছা দেখছিলাম। এমন দেখার পর আমি সাথে সাথে গাড়িটা থামিয়ে দিলাম। তারপর সামনে ভালো করে তাকালাম, কিন্তু এখন আর কাউকে দেখা যাচ্ছে না। সবকিছু ফাঁকা। সামনে দূর দূর পর্যন্ত কেউ নেই। এটা দেখে আমি নিশ্চিত ছিলাম যে কেউ না কেউ সেখানে ছিল, কিন্তু গাড়ি থামানোর পর কেউ নেই। আমি আগের চাইতে আরো বেশি জোরে গাড়ি চালাতে শুরু করলাম। আমি ভিতরে অস্বস্তি কাজ করছিল। এতক্ষণ যাবৎ আমার সাথে যা হচ্ছে তা মোটেও কোনো স্বাভাবিক বিষয় ছিল না, সেটা আমি বুঝে গেছি। গাড়ি চালাতে শুরু করলাম আরো স্পিডে। আশপাশের গাছপালা আর বাঁশঝাড় থেকে অনবরত বিভিন্ন ধরনের আওয়াজ আসছিল, যেগুলো আমাকে আরো বেশি ভয় পাইয়ে দিচ্ছিল। আওয়াজগুলো কখনো এমন ছিল যেন গাছের ডাল ভেঙে পড়ছে, পাখিরা চেঁচামেচি করছে, আবার শিয়াল ও কুকুরের একত্রে ডাক। সবচাইতে ভয়ঙ্কর ছিল পায়ে হাঁটার শব্দ। চলন্ত গাড়ি থেকে আমি পায়ে হাঁটার শব্দ পাচ্ছিলাম, কখনো খুব দূর থেকে তো কখনো একদম কাছ থেকে। বারবার আয়না দিয়ে পিছনের দৃশ্য দেখতাম। মনে হতো যেন লাশটা কেঁপে কেঁপে উঠছে, কিন্তু খুব ভালো করে যখন দেখতে যেতাম তখন সবকিছু একদম স্বাভাবিক দেখা যেত। আমি মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলাম, নিজেকে অনবরত সান্ত্বনা দিচ্ছিলাম, যদিও আমার মন সেই সান্ত্বনাগুলো মানতে নারাজ। কিন্তু কি আর করতাম, সবকিছু উপেক্ষা করে কোনো রকম এগিয়ে যাচ্ছিলাম। কোনো রকম আমি সে ভয়ঙ্কর রাস্তাটা পার করে যেতে যাচ্ছিলাম। আমার খুব ভয় লাগছিল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ মনে হলো কোনো কিছুর সাথে জোরে ধাক্কা খেয়েছে গাড়িটা। আমি গাড়ি তৎক্ষণাৎ থামিয়ে নিচে নামলাম টর্চ হাতে, কিন্তু গাড়ির সামনে কোনো কিছুই ছিল না। না কোনো জঙ্গলি পশু আর না কোনো গাছের ডাল অথবা মানুষ। টর্চ লাইটটা গাড়ির চাকার দিকে মেরে দেখলাম চাকার নিচ থেকে রক্তের ছাপ শুরু হয়ে রাস্তার সামনের দিকে চলে গেছে। হেডলাইটের আলো আর টর্চের আলো সামনের দিকে মেরে দেখলাম রক্তের ছাপ সামনে যেতে যেতে প্রায় 4-5 ফুট দূরে গিয়ে একদম থেমে গেছে। মনে হচ্ছিল যেন গাড়ির নিচে কোনো কিছু চাপা পড়েছে, যার রক্ত সামান্য দূরে গিয়ে উধাও হয়ে গেছে। ভয় আমার হাত পা কাঁপতে শুরু করলো। দৌড়ে গিয়ে গাড়িতে উঠলাম। এবার আমার কাছে গাড়ির ভেতর এবং বাহির দুটাই খুব ভয়ঙ্কর লাগছিল। গা ছমছমে এক পরিবেশের মধ্যে আটকা পড়ে গেছি। জানি না এই অদ্ভুত ঘটনা আর কতক্ষণ চলবে আমার সাথে। গাড়ি চালাতে শুরু করলাম। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর আবার দেখলাম রাস্তার মাঝ বরাবর ছায়ার মতো কিছু একটা ধীর গতিতে হেঁটে যাচ্ছে। হেডলাইটের আলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। সবকিছু সুন্দরভাবে দেখা যাচ্ছিল, শুধুমাত্র ওই ছায়াটা ছাড়া। মনে হচ্ছিল হেডলাইটের আলো ওই ছায়ার এপাশ ওপাশ ভেদ করে যাচ্ছে। ভাবলাম আবার কোনো মানুষ নাকি। হর্ন বাজালাম যাতে শেষ হয়ে যায়, কিন্তু হর্ন বাজানোর পর সেই ছায়াটা সামান্য সময়ের জন্য একবার গাড়ির দিকে তাকালো, তারপর সামনের দিকে তাকিয়ে ভ্যানিশ হয়ে গেল। ভয় আমার পিলে চমকে উঠল। মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করছিলাম। সেই ছায়াটা ভ্যানিশ হওয়ার সাথে সাথেই অ্যাম্বুলেন্সের পিছনে ঝাঁকুনি শুরু হলো। সেখান থেকে খটমট আওয়াজ আসছিল। মনে হচ্ছিল কোনো জিনিস নিজের জায়গা থেকে সরে যাচ্ছে। ভাবলাম এই ঝাঁকুনির কারণে আবার লাশটা পড়ে গেল নাকি। ঝাঁকুনিটা প্রচন্ড ছিল না, আবার নিজে নিজেই থেমে গেল। আমার কাজ শুধু লাশ পৌঁছে দেয়া নয়, বরং লাশকে সহি সালামতে ঠিকঠাক ভাবে পৌঁছে দেয়া। না চাইতেও আমাকে গাড়ি থামিয়ে নিচে নামতে হলো লাশটা ঠিক আছে কিনা দেখার জন্য। ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের দরজা খুললাম। আমার হাত বেয়ে এমন ভাবে ঘাম ঝরছিল যেন মাত্র হাত ধুয়ে এসেছি। দরজা খোলার পর সবকিছু স্বাভাবিক দেখলাম। লাশটা নিজের জায়গাতে ছিল, কিন্তু লাশের উপর যে কাপড়টা ছিল সেটা নিচে পড়ে আছে। ভেতরে তো বাতাস যাওয়ার কোনো রাস্তা ছিল না। আর আমার মনে আছে লাশের ওপরে আমি কাপড়টা দিয়ে নিজ হাতে ঢেকে দিয়েছিলাম। তাহলে এখন প্রশ্ন হলো কাপড়টা পরলো কিভাবে? আমি তাড়াতাড়ি কোনো রকম আবার কাপড়টা দিয়ে লাশটা ঢেকে দরজা লাগিয়ে দিলাম। আমার সিটে চলে গাড়ি চালাতে শুরু করলাম। এবার সিটে বসার পর আমার মনে হলো কেউ খুব কাছ থেকে অনবরত আমাকে দেখছে। আমি আবারও গাড়ি চালাতে শুরু করলাম। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর আবার একটি সমস্যা দেখা দিল। রাস্তার সামনে একটা গাছের ডাল পড়েছিল, যেটা সরানোর পর গাড়ির সামনে নেওয়া যাবে, কিন্তু আমি গাড়ি থেকে নামতে চাচ্ছিলাম না। আবার না নামলে ডালও সরানো যাবে না। উপায় না দেখে আমাকে অবশেষে নামতে হলো। আমি ডালটা সরানোর আপ্রাণ চেষ্টা করছিলাম। এমন সময় মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে।
সাথে সাথে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ভয়ে আমার পা কাঁপছিল। আমি তাড়াতাড়ি গাড়ির দিকে চলে আসছিলাম, এমন সময় একটি চাপা আওয়াজ শুনতে পেলাম, দাঁড়াও, যেও না। এই আওয়াজটা খুব হালকা আসছিল, কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম। আমি তারপরেও গাড়িতে উঠে বসলাম, ভাবলাম এখান থেকে ফিরে যাব। আমি ওই আওয়াজটা ভোলার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার মনে পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার মাথার ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে। আমি খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করলাম। আমার মনে হলো রাস্তার দুই পাশের গাছগুলো অনেকটা কাছে চলে এসেছে। মনে হচ্ছে রাস্তার উপরে উঠে যাবে এমন অবস্থা। গাড়ি চালাতে চালাতে আরো খেয়াল করলাম রাস্তা কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে যাচ্ছে, কিন্তু সেটা শীতের সময় ছিল না যে কুয়াশার কারণে এমন দেখা যেতে পারে। হঠাৎ সেই ছায়াটা একবার আমার চলন্ত গাড়ির ডান দিকে চলে যাচ্ছিল, কখনো বাম দিকে, আবার কখনো আয়নায় তাকিয়ে দেখতাম গাড়ির পিছনে। আমার বুঝতে বাকি ছিল না যে এটা খারাপ কোনো জিনিস। মনে মনে বারবার আল্লাহর নাম নিচ্ছিলাম। মনে হলো লাশটা কেউ যেন টেনে হিঁচড়ে নিচে নামাচ্ছে। আমি ভয়ে ভয়ে সিটের পাশে থাকা ছোট্ট জানালা দিয়ে লাশটা দেখার চেষ্টা করলাম। এবার আমি যে অবস্থা দেখলাম তাতে আমার পিলে চমকে উঠল। আমি দেখলাম লাশটা নিচে পড়ে আছে, সাথে সাথে আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। আমি আর লাশটা ওঠানোর জন্য গাড়ি থেকে বের হওয়ার সাহস করতে পারছিলাম না, কিন্তু প্রচন্ড অন্ধকার ছিল চারিদিকে। লাশটা যে স্ট্রেচার থেকে নিচে পড়ে গেছে শুধু সেটাই বুঝতে পারছিলাম, তবে নিচে পড়ে কোন অবস্থায় আছে তা দেখতে পারছিলাম না। টর্চ মেরে দেখার সেই সুযোগ ছিল না, কারণ টর্চটা তখন জ্বলছিল না। মোবাইলের লাইট জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু মোবাইলও বন্ধ হয়ে গেল। না চাইতেও আমাকে গাড়ি থেকে নেমে লাশের কাছে যেতে হলো। দূর দূর পর্যন্ত কোনো আলো দেখা যাচ্ছিল না। তবে আমি প্রায় গ্রামের রাস্তায় এসে পড়েছিলাম, এটা ভালোভাবেই বুঝতে পারলাম, কিন্তু কোন জায়গায়ও একটি বাড়ির মধ্যে আলো দেখতে পেলাম না। এতটাই গ্রামের কাছাকাছি এসে পড়েছিলাম যে বাড়িঘর দেখা যাচ্ছিল। এবার বাইরে বের হয়ে আমার কাছে মনে হলো যে বাতাসটা খুব ঠান্ডা। আমি এদিক ওদিক আর বেশি না তাকিয়ে অ্যাম্বুলেন্সের দরজা খুললাম। অন্ধকারে যা দেখলাম তা দেখার পর আমার মুখ দিয়ে জোরে এক চিৎকার বের হয়ে গেল। আমি দেখলাম স্ট্রেচারের ওপর লাশটা রাখা, আর ওপর চাদর দিয়ে ঢাকা আছে, কিন্তু একটু আগেও আমি দেখেছি লাশটা স্ট্রেচারে ছিল না, তাই ভেবেছিলাম নিচে পড়ে গেছে, কিন্তু এখন এসে দেখি লাশ নিজের জায়গায় আছে। আমি তাড়াতাড়ি ধাপ করে দরজা লাগিয়ে দিলাম আর দৌড়ে সিটের দিকে যাচ্ছিলাম। তখন আমার গাড়ির হেডলাইটগুলো বন্ধ হয়ে গেল, কিন্তু আমি গাড়ির মধ্যে বসে পড়লাম। এবার গাড়ির মধ্যে বসে পড়ার পর আমার এমন একটা জিনিসের কথা মনে পড়লো যে আমার মাথাটা একদম ঘুরিয়ে দিয়েছিল। আমার মনে পড়লো যে আমি তো রাস্তার মাঝখানে গাছের ডাল সরাতে না পেরে আবার উল্টো রাস্তা ধরেছিলাম। ভেবেছিলাম ফেরত চলে আসব। তাহলে আমি কিভাবে এই গ্রামের রাস্তায় এসেছি? এই জিনিসটা আমাকে অনেক ভাবিয়ে তুলল। আমার মনে হয় আমি ঘরের মধ্যে চলে গিয়েছিলাম। কিছুতেই মনে পড়ছিল না যে আমি আবার কিভাবে রাস্তায় এসেছি। ভয়ে আমি অনবরত ঘামতে শুরু করলাম। গাড়ি স্টার্ট দিচ্ছিলাম, কিন্তু নিচ্ছিল না। হঠাৎ আমার কি মনে হলো আমি গাড়ি থেকে নেমে ওই বাড়িগুলোর দিকে হাঁটা শুরু করলাম। বাড়িগুলো খুব একটা দূরেও ছিল না। কিছু সময় হাঁটার পর এক বাড়ির দরজায় টোকা দিলাম, কিন্তু দরজা খুলল না। আরেকটু হেঁটে অন্য একটা বাড়ির দরজায় টোকা দিলাম, কিন্তু এবারও কোনো সাড়া পেলাম না। এভাবে কমপক্ষে 4-5টা বাড়ির দরজায় টোকা দিয়েছি। দরজা খোলা তো দূরের কথা, কেউ শব্দ পর্যন্ত করেনি। এমনকি সেই বাড়িগুলোর মধ্যে কোনো আলো ছিল না। খুব অদ্ভুত লাগলো আমার এই বিষয়টা। আমি হতাশ হয়ে গাড়ির দিকে ফিরে আসছিলাম। এমন সময় আমি প্রচন্ড বিকট একটা শব্দ পেলাম। শব্দটা আমার অ্যাম্বুলেন্সের কাছ থেকে আসছিল। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের দিকে যাচ্ছিলাম, কারণ লাশের যদি কিছু হয় তাহলে পরিবারের কাছে কি জবাব দেব। দৌড়াতে দৌড়াতে অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে দেখি লাশ রাস্তায় পড়ে আছে। ভয়ে আমার হাত পা কাঁপছিল। আমি দেখলাম লাশটার মুখে অদ্ভুত হাসি। ওই হাসি আমার শির দ্বারা বেয়ে এক শিহরণ নামিয়ে দিল। যখন আমি লাশটা আবার স্ট্রেচারে ওঠানোর জন্য স্পর্শ করলাম, তখন আমার ভয় 10 গুণ বেড়ে গেল। কারণ ওই মৃত লাশের শরীরটা একদম স্বাভাবিক তাপমাত্রার। জীবিত মানুষের শরীরের তাপমাত্রা যেমন থাকে ঠিক তেমন। শুধু শরীর স্পর্শ করলে কেউ বুঝতে পারবে না যে এটা একটা মৃত মানুষ। আমি যখন ওই লাশটা ধরছিলাম তখন আমার হাত পা কাঁপছিল। আমার সম্পূর্ণ শরীরে যেন কারেন্ট লেগেছে। খুব কষ্ট করে উঠিয়ে দরজা লাগিয়ে দিলাম আর গিয়ে সিটে বসলাম। সিটে বসতে না বসতেই হেডলাইট এবং ইঞ্জিন আপনা আপনি চালু হয়ে গেল। আমি সাথে সাথে গাড়ি স্টার্ট দিলাম। আল্লাহর নাম নিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলাম। গাড়ি চালাতে চালাতে মোটামুটি কিছু সময় ভালোভাবে রাস্তা চলছিলাম, কিন্তু হঠাৎ হেডলাইটের আলোতে আমার চোখে একটা দৃশ্য ধরা পড়লো। দেখলাম ওই ছায়াটা কখনো রাস্তার এপাশ থেকে ওপাশ আমার গাড়ি ভেদ করে চলে যাচ্ছে, আবার কখনো গাছের ডালে উঠে যাচ্ছে, কিন্তু আমি গাড়ি থামালাম না। হঠাৎ আমার চোখের সামনে ওই ছায়াটা হেডলাইটের আলো থেকে উধাও হয়ে গেল। ছায়াটা উধাও হয়ে যাওয়ার সাথে সাথে আমার গাড়িটা ভারী হয়ে গেল। গতি কমে গেল। মনে হচ্ছিল গাড়ির ওপরে হয়তো কেউ ভারী পাথর রেখে দিয়েছে, তাও আবার বিশাল আকৃতির। তখন আর আমার ভয় নিয়ন্ত্রণে থাকলো না। আমি এবার চাচ্ছিলাম গাড়ি আর লাশ রেখে শুধু নিজের প্রাণ নিয়ে পালিয়ে যেতে। ব্রেকে চাপ দিলাম, কিন্তু গাড়ি ব্রেক হচ্ছিল না। আমি খেয়াল করলাম গাড়িটা আমার নিয়ন্ত্রণে নেই। ইতিমধ্যে লাশের জায়গা থেকে একটা স্পষ্ট উচ্চ ভাষার কণ্ঠস্বর ভেসে এলো। সেটা নারী কণ্ঠ ছিল নাকি পুরুষ কণ্ঠ তা আমি জানি না,
কিন্তু প্রচন্ড ভয় করছিল। সে শব্দ বলছিল, বলেছি না যেও না, এটা আমাদের রাস্তা, তোমার ইচ্ছায় আসলেও যাবে আমার ইচ্ছায়। এতটুকু মনে আওয়াজটা থেমে গেল, আর ভয়ে আমার বমি চলে এলো। চলন্ত গাড়িতে আমি জানালা দিয়ে মাথা বের করে বমি করছিলাম। গাড়িতে আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু গাড়ি নিজ গতিতে চলছিল। ভয় সীমা ছাড়িয়ে যাচ্ছিল। হঠাৎ গাড়িটা সরাসরি জনের দিকে যেতে শুরু করলো। আমি শুধু চুপচাপ করে বসে বসে দেখছিলাম। তবে একবার গাড়ির দরজা খোলার চেষ্টা করেছি, কোনো মতে দরজা খুলছিল না। আমি বারবার চেষ্টা করেছিলাম নিজেকে বাঁচানোর। এক পর্যায়ে সেই ফসলের জমিতে গাড়ি থেমে যায়, দরজা আপনা আপনি খুলে যায়। আমি আর কিছু না ভেবে এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই। নেমে যেতেই দেখি দরজার সামনে না শেষে চাঁদে কি পড়ে আছে। দৌড় দিয়ে অ্যাম্বুলেন্সের দরজার সামনে গিয়ে দেখি দরজা খোলা, স্ট্রেচার ফাঁকা, লাশটি গাড়িতে ছিল না। আমি আবারও সিটের সামনে আসলাম। তখন যে দৃশ্য নিজের চোখে দেখলাম তা দেখে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি। আমি দেখলাম সেই ফসলি জমিনের মাঝখানটা মাঠের মতো জায়গায় পরিণত হয়েছে। শত শত সাদা জামা পরিহিত কালো কালো মানুষ জানাজার নামাজ পড়ছে, আর সামনে খাটিয়ার ওপর আমার অ্যাম্বুলেন্সের লাশটা রাখা। লাশটা শুয়েছিল না, বরং বসেছিল। আর তাদের ইমাম যে ছিল, অর্থাৎ যে নামাজ পড়াচ্ছিল, সে দেখতে ঠিক আমার মতো, তবে গায়ের রং বিদঘুটে কালো। এতটুকু দেখার পর আমি মাগো বলে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কি হয়েছে তা আমি জানি না, তবে জ্ঞান ফিরে আমি দেখি সেই লাশের পরিবারের বাড়িতে শুয়ে আছি। আর তাদের কাছ থেকে জানতে পারি যে তারা আমাকে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে ফজরের সময় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছিল। লাশ নাকি গাড়ির ভেতরে ছিল, আর আমি গাড়ির দরজার সামনে পড়েছিলাম। সকালে মানুষ যখন ফজরের নামাজ পড়তে যাচ্ছিল, তখন এক বৃদ্ধ লোক আমাকে দেখে আর আশপাশের মানুষ ডাক দেয়। সেখান থেকে একজন ওই লাশের মুখ চিনে তাদের পরিবারের মানুষকে খবর দেয়, আর তারা এসে লাশ নিয়ে যায়। আমাকেও নিয়ে আসে। আমার যখন জ্ঞান ফিরছিল, তখন আমার সম্পূর্ণ শরীর ব্যথায় জড়ো জড়ো হয়ে গিয়েছিল। জ্বরে শরীর পড়ে যাচ্ছিল, আমি উঠতেও পারছিলাম না। তখন লাশের পরিবারকে অনুরোধ করলাম আমাকে কোনো মতে হাসপাতালে পৌঁছে দিতে। তারা আমাকে বলল যে আমার শরীরটা একটু ভালো হলে দিয়ে আসবে, কিন্তু রাতে আমি যে অবস্থায় পড়েছিলাম সেগুলো মনে পড়ায় একদণ্ড এখানে থাকার সাহস হচ্ছিল না। আমি জোরাজুরি করতে শুরু করলাম, তাই তারা রাজি হয়ে আমাকে সেই দিন সকালেই গাড়িসহ হাসপাতালে নিয়ে এলো। এরপর টানা 3 মাস আমি কাজে যাইনি, তাই সেখান থেকে আমার চাকরিটা হাতছাড়া হয়ে যায়। তবে চাকরির হাতছাড়া হওয়ার পর আর কখনো অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর কাজে যাওয়ার সাহস হয়নি আমার জীবনে এই ঘটনা একটা চরম শিক্ষা ছিল। সেদিন আল্লাহর অশেষ মেহেরবানির কারণে হয়তো আমি বেঁচে ফিরেছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম লাবিব নাজমুল নিপুণ। তার বাসা গাজীপুর জেলার চৌরাস্তা এলাকায়। উনি বর্তমানে 9ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন স্টুডেন্ট। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি শুনেছেন ওনার আম্মুর কাছ থেকে। আর ওনার আম্মু এই ঘটনাটি জানতে পেরেছিলেন তার খুব কাছের এক বান্ধবীর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল ওই বান্ধবীর আপন বড় ভাইয়ের সাথে। সঙ্গত কারণে সেই বড় ভাইয়ের নামটা আমরা বলছি না। ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি গ্রামে। ওই আন্টির বড় ভাই, আমরা মামা বলে সম্বোধন করব, সেই মামা উনি ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতেন। ওনার একটা কাজ পড়ে যায় পাংশা উপজেলার কোন একটা জায়গায়। এখানে বলে রাখা ভালো যে ঘটনাটি ঘটেছিল 1982-83 সালের দিকে। ওই সময়ে যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না। তবে হ্যাঁ, রাজবাড়ী কুষ্টিয়া যে মহাসড়ক এটা ছিল। তবে মামার যে কাজটি পড়ে যায়, এই কাজটি এমন একটা সময় পড়েছে যে সময়টা বেশ বিব্রতকর সময়। কেননা ওনাকে ওই সময় নির্দিষ্ট জায়গায় হাজির থাকতে হবে একদম ভোরবেলা। এখন ভোরবেলা উনি কিভাবে সেখানে উপস্থিত থাকবেন? উপায় একটা ছিল, তা হচ্ছে ওই সময়ে একটা ট্রেন ছিল, শিলিগুড়ি ট্রেন। ওই ট্রেনটা গভীর রাতে গোয়ালন্দ ঘাট, পাচুরিয়া, রাজবাড়ী, সূর্যনগর হয়ে বেলগাছি স্টেশনে আসতো। এরপর কালুখালী, এরপর পাংশা, তারপর বিভিন্ন দূরত্বে এই ট্রেনটা চলে যেত। এই ট্রেনটা বেলগাছি স্টেশনে আসতো রাত 3টার দিকে। তাই ওনাকে ওভাবে প্রস্তুতি নিতে হবে। আর ওই ট্রেনের যাত্রী কমই থাকে, যেহেতু অনেক রাতের বেলা। তারপরও কিছু কিছু যাত্রী পাওয়া যায় যাদের বিভিন্ন জায়গায় যেতে হবে। উনি চিন্তা করেছেন যে গভীর রাত্রে যেহেতু রওনা দিতে হবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। উনি সন্ধ্যার পরপরই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। উনি যখন ঘুম থেকে উঠেছেন, উনি সময়টা ঠিক বুঝতে পারছেন না, কেননা ওনার কাছে কোনো ঘড়ি ছিল না।
বাসায় কোনো ঘড়ি নেই। উনি বের হয়ে গেছেন। যতটুকু ওনার ধারণা তখন রাত হয়তো বা 1টার কাছাকাছি বাজতে পারে। বাড়ির সবাই কিন্তু ঘুমে। দূর থেকে কিছু কুকুরের ডাক ভেসে আসছে, শিয়ালের ডাক ভেসে আসছে, ঝিঝি পোকার ডাক। ওই সময় যে পূর্ণিমা রাত ছিল বিষয়টা এরকম না, তবে হ্যাঁ চাঁদনি রাত ছিল। উনি কাপড় চোপড় গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেছেন। বাসা থেকে বের হয়ে যখন উনি ওই মেঠো পথে উঠেছেন, যে রাস্তা দিয়ে উনি স্টেশনে যাবেন, ওখান দিয়ে প্রায় 30 মিনিট ওনাকে হাঁটতে হবে। এরপরে গিয়ে উনি স্টেশনে পৌঁছাবেন। উনি যখন হাঁটা শুরু করেছেন, মিনিট খানেক হাঁটার পর উনি দেখতে পান ওনার থেকে মোটামুটি 30-40 হাত দূরে একটা লোক মনে হলো রাস্তার নিচ থেকে হেঁটে রাস্তার উপরে উঠলো। অনেক সময় দেখা যায় রাস্তার থেকে বেশ কিছুটা দূরে দূরে বিভিন্ন বাড়ি আছে, সেই বাড়ির লোকজন যদি হেঁটে এসে রাস্তায় উঠতে চায় তাহলে রাস্তার কাছাকাছি এসে তো ওই নিচ থেকেই ঢাল বেয়ে তারপর রাস্তার উপরে উঠতে হবে। রাস্তাটা একটু উঁচুই হয়ে থাকে, যেহেতু গ্রামে অনেকেই মাঠের মধ্যে বাড়ি করেন, তাদের বাড়িটা তো রাস্তা থেকে একটু নিচু হয় আর কি। তো উনি ওরকমই দেখলেন যে একজন লোক ওই নিচ থেকে ঢাল বেয়ে উপরে উঠেছেন। উপরে ওঠার পর হাঁটা শুরু করেছেন। উনি চিন্তা করলেন যে এই গ্রামের তো সবাইকেই মোটামুটি চিনি, কে যায় দেখি, গল্প করতে করতে যাই, মনে হয় এও এই শিলিগুড়ি ট্রেনেই অন্যদিকে যাবে। তো উনি বলছেন যে ভাই কে রে, কোন বাড়ির? এই আমি তো অমুক, মানে তার নাম বলছেন। দাঁড়ান দাঁড়ান, গল্প করতে করতে যাই, ওই ট্রেনে যাবেন নাকি? তো ওই লোক আর কোনো কথা বলে না। উনি ওনার মতো করে এভাবে চিৎকার করেই যাচ্ছেন, কথা বলে না। এদিকে এই মামা, উনি যতই তাকে দ্রুত হেঁটে ধরার চেষ্টা করেন না কেন, দূরত্ব কমে না। ওই লোকের হাঁটার গতি কিন্তু একই রকম, উনি হেঁটেই যাচ্ছেন। খুব দ্রুতও যে হাঁটছেন তা না, স্বাভাবিক গতিতে হাঁটছেন, কিন্তু এই দুইজনের মধ্যে দূরত্ব কোনোভাবেই কমছে না। এভাবে মোটামুটি বেশ কিছুক্ষণ হাঁটার পর রাস্তাটা এমন একটা জায়গায় আসে, এই রাস্তার পাশেই কিন্তু রেল লাইন। রাস্তা দিয়েও হেঁটে যাওয়া যায়, রেল লাইনের ভেতর দিয়েও হেঁটে যাওয়া যায়। রেল লাইনের ভেতর দিয়ে বলতে যে দুটো লাইন পাশাপাশি সমান্তরালভাবে চলে গেছে, এর মাঝ বরাবর যে স্লিপার গুলো আছে এটার উপর পা দিয়ে দিয়ে একটা পর আরেকটা এভাবে পা দিয়ে দিয়ে দ্রুত গতিতে হেঁটে যাওয়া যায়। উনি চিন্তা করলেন যে আমি দেখি এই রেল লাইনের ভিতরে উঠে একটু দ্রুত গতিতে হেঁটে এর সামনে যাব। কেন কথার উত্তর দেয় না, ঘটনাটা কি? এই গ্রামে তো আমার কারোর সাথে ঝগড়াঝাটি নাই, উত্তর দেয় না কেন? চেহারাটা আমাকে দেখতেই হবে। এ কি চোর টোর নাকি? নাকি এই বাড়িতে কোনো খারাপ কাজের উদ্দেশ্যে এসেছিল, এখন তার মুখ দেখাতে চাচ্ছে না? এরকম বিভিন্ন রকম চিন্তা কিন্তু তার মাথায় আসছে। উনি রেলের মধ্যে ঢুকে গেছেন, অর্থাৎ দুই যে রেল লাইন আর কি, এর মাঝখানে অলরেডি উনি চলে গেছেন এবং হাঁটা শুরু করেছেন। ওই সময় ওই জিনিসটা চিৎকার করে খুব কর্কশ কণ্ঠে বলে ওঠে, রে কি কাজটা করলি রে? তোকে পাহারা দিয়ে এতক্ষণ এ পর্যন্ত আনলাম তোর ঘাটটা মটকাবো বলে, এখন তুই রেল লাইনের ভিতরে ঢুকে গেলি? বাইর হ, বাইরে হ। তখন ওই মামা তো বুঝতে পারছেন যে সর্বনাশ, উনি তো খুব দুষ্টু প্রকৃতির জিনের খপ্পরে পড়েছেন। এই জিনিসটার একটু হলে ওনাকে ধরে ফেলতো। আল্লাহ বাঁচিয়েছেন, উনি কি বুদ্ধি করে এই রেল লাইনের ভিতরে উঠে গেছেন। তখন উনি তো আর ওখান থেকে নড়াচড়া করেন না, আর ওদিকে ওই জিনিসটাও ওখান থেকে সরে না, দাঁড়িয়ে আছে। কতক্ষণ যে সময় গেছে উনি ঠিক বুঝতে পারছেন না, তবে ওনার শরীরটা চলছে না। এই রেল লাইনের ভিতরে উনি অজ্ঞান হয়ে যাবেন বলে মনে হচ্ছে, কিন্তু এখানে যদি অজ্ঞান হয়ে পড়ে যান এত রাতের বেলা, একটু পরেই তো ট্রেন আসবে, তখন তো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তারপরও উনি শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে এই স্লিপার দিয়েই হাঁটা শুরু করছেন স্টেশনের দিকে। দূরে স্টেশন দেখা যাচ্ছে, স্টেশনে আলো জ্বলছে, উনি দেখতে পাচ্ছেন। উনি যখন হাঁটা শুরু করেছেন, ওই জিনিসটা মনে হলো খুব বিরক্তি নিয়েই আর এক দিকে চলে গেল, মানে তার কাজ হলো না। উনি যখন স্টেশনে গিয়েছেন, গিয়ে একটা বেঞ্চের উপর বসেছেন, বসার পরপরই ভয়ে উনি অজ্ঞান হয়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখতে পান যে আরো বেশ কিছু মানুষজন ওনাকে ঘিরে ধরে রয়েছে। তখনও রাতই আছে, মোটামুটি উনি মিনিট 20 মতো অজ্ঞান ছিলেন। লোকজন জিজ্ঞেস করছে ভাই কি হয়েছে? ওখানে তো বেশ কয়েকজন তাকে চিনতেন, একই গ্রামের, তারাও ওই একই ট্রেনে, কেউ কালোখালী বা পাংশা যাবে, কেউ পোড়াদহ রেলওয়ে স্টেশনের ওখানে যাবে আর কি। তখন মামা ঘটনাটি খুলে বলেন এই ঘটনা। তখনও কিন্তু ট্রেন আসেনি। উনি বুঝতে পারলেন যে উনি একটু আগেই বেরিয়ে গেছেন, যেহেতু ওনার হাতে কোনো ঘড়ি ছিল না। উনি রাত আনুমানিক 1টার দিকে বেরিয়ে গেছেন। উনি যদি রাত
2:30টার দিকেও বের হতেন তাহলে আধা ঘন্টার মধ্যে উনি স্টেশনে চলে আসতে পারতেন, যেটা সবসময় উনি করেন আর কি। কিন্তু তা তো হয়নি, ভুলবশত উনি বেশ দ্রুতই চলে এসেছিলেন। আর ওই সময়ে উনি এই ভয়ঙ্কর দুষ্টু প্রকৃতির জিনের খপ্পরে পড়েছেন। একটু পরে ট্রেন চলে আসে, উনি ওনার কাজে চলে যান। কাজ শেষ করে আবার যখন বাড়িতে ফিরে এসেছেন তখন পরিবারের সবাইকে এই বিষয়টা খুলে বলেন। পরিবারের সদস্যরা তাকে একজন ভালো হুজুরের কাছে নিয়ে যান। হুজুর রুকিয়া করে দিয়েছিলেন, ওনার শরীরটা বন্ধ করে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন এভাবে রাত বিরেতে আর চলাচল করা যাবে না। এই জিনিসটা যেহেতু একবার তার নজরে পড়ে গেছে আর এই জিনিসটা তার উপর একটা টার্গেট নিয়েছে যে তাকে ক্ষতি করবে, সে পরে আবারও আসবে। আর ক্ষতি করার জন্য আবার যদি আসে এরকম রাতের বেলা আবার তাকে পেয়ে যায় তাহলে নিশ্চিত ক্ষতি করবেই। এই জন্য হুজুর ওই মামাকে রাত বিরেতে বাইরে বের হতে নিষেধ করেন, যে এত রাতের বেলা একা একা চলাচল করা যাবে না। এই পরামর্শ দিয়েই মূলত মামাকে উনি রুকিয়া করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। তবে মামার সাথে এরপরে আর তেমন কোনো ঘটনা ঘটেনি, মানে এই ঘটনার যে পুনরাবৃত্তি হবে এরকম ঘটনা হয়নি আর কি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নিপুণকে তার পাঠানো ঘটনার জন্য। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যেই জায়গার বর্ণনা দেয়া হচ্ছে বা আমি দিয়েছি এই জায়গাগুলোর সাথে কিন্তু আমি অনেকটাই পরিচিত। কেননা আমার শিশুকালের বেশ বড় একটা সময় এই জায়গা দিয়েই কেটেছে। বেলগাছি রেলওয়ে স্টেশন, রেলের পাশের রাস্তা, এই রাস্তা দিয়ে দাঁতপুর গ্রামে আমার নানা বাড়িতে যাওয়া, এই জন্য এই রাস্তাগুলো আমার অনেক পরিচিত। আমার কাছে এমনও মনে হয়েছে যে এই ঘটনা যখন আমি বলছি আমি রাতের বেলা সেই রাস্তা দিয়েই হাঁটছি, কারণ এই রাস্তাগুলোর সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। এখন অবশ্য এই মেঠো পথ নেই, পাকা হয়ে গেছে, যদিও বা সেটা খুব বেশি প্রশস্ত রাস্তা না, তবুও পাকা হয়েছে। তবে এই রাস্তা কেন্দ্রিক কয়েকটি ঘটনা এর আগেও আমি প্রচার করেছি, ভূত এফএমও বলেছি, আমাদের চ্যানেলেও আমি বলেছি। তো ধন্যবাদ আবারও রিপনকে তার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পরবর্তীতেও পাবো। মাইনুল হাসানের বন্ধু ডাস্টিন, তার অনেক দিনের বন্ধু, দে আর ভেরি গুড ফ্রেন্ডস। এবং ডাস্টিন তার ছেলেবেলার একটা ঘটনা মাইনুলের কাছে শেয়ার করেছেন এবং যেটা বেশ স্পুকি, আমার কাছে বেশ ভয়ের মনে হয়েছে। তো চলে যাই সেই ঘটনায়। ডাস্টিনের বাবা একজন অটো মেকানিক ছিলেন, তিনি গাড়ি ঠিক করতেন, গাড়ির মেকানিক ছিলেন তিনি, এবং তিনি এটা বেশ ভালোই করতেন। এবং তার একটা অটো শপ ছিল এবং তিনি যেখানে অটো শপটা চালাতেন সেখানে মোটামুটি তার একটা পরিচিত হয়ে গিয়েছিল, বেশ ভালো কাস্টমার আসতো এবং ডাস্টিনদের ওভাবেই চলে যেত আর কি তাদের গ্যারেজে, এবং টায়ার আর অনেক কিছু বিক্রি করতো সেখানে এবং ভালোই কাজ চলতো আর কি। তো এইভাবে চলে যাচ্ছিল। ডাস্টিন তখন হাই স্কুলে পড়ে। এইরকম সময় এক সন্ধ্যায় সে বন্ধুর বাসার থেকে বাসায় এসে দেখে তার বাবা খুব আপসেট, সে খাচ্ছিল, তার চোখে পানি এবং খুব মন খারাপ করে বসে আছে। তার মা সান্ত্বনা দিচ্ছে তার বাবাকে। তো যাই হোক, সে জিজ্ঞেস করে বাবাকে কি অবস্থা। তো তার বাবা বলে যে মানে কথা বলতে পারে না, তাকে জাস্ট জড়ায় ধরে। তো সে খুব অবাক হয় যে এরকম কেন। তো তারপর দেখলো তার ছোট বোনও আপসেট। তো সে তখন জিজ্ঞেস করে তার মাকে কি হয়েছে। তো ডাস্টিনের মা তখন বলে যে তোমার গ্র্যান্ডফাদার প্যাস্ট অ্যাওয়ে, তিনি চলে গেছেন, তো তোমার বাবা খুব আপসেট। তো যাই হোক, আর তার ছোট বোনও কাঁদতেছে বাবার দুঃখ দেখে। তো যাই হোক, ডাস্টিনেরও খারাপ লাগে। সে তার দাদাকে মনে করতে পারে যতটুকু যে তাকে খুব আদর করতো ছোটবেলায়। দাদার ওখানে দাদার একটা বিশাল ফার্মল্যান্ড ছিল, সেই ফার্মল্যান্ডে তারা গেছিল এবং দাদা খুব আদর করতো। তো অনেকদিন দাদার সাথে দেখা সাক্ষাৎ ওরকম নাই। তার বাবা আসলে কাজের ব্যস্ততার জন্য যেতে পারতো না। দাদা হঠাৎ আসতো তাদের সাথে দেখা করতে। তো যাই হোক, তাদের পুরো পরিবারকে যেতে হবে ওইখানে, এবং ডাস্টিনের বাবা ছিল তার দাদার একমাত্র সন্তান, তো সুতরাং যেতেই হবে। তো সবকিছু গোছায় একদিন তারা গেল দাদা বাড়িতে, এবং গিয়ে ডাস্টিনের কাছে আবার সেই ছোটবেলার স্মৃতি মনে পড়লো। মানে বিশাল, এটা ইস্টার্ন রিজনে ওকলাহোমার, মানে বিশাল কর্নফিল্ড, এর মানে বিশাল যাচ্ছে যে রাস্তার দুই পাশে, এই পাশে কর্নফিল্ড ওই পাশে কর্নফিল্ড, রাস্তা মানে অন্যরকম বেশ ফাঁকা জায়গা এবং সুন্দর ঘ্রাণ আসতেছে। ডাস্টিন খুব এনজয় করে এবং সে আসলেও একটু নেচার লাভার ছিল। তো দাদা বাড়ির এরকম সিন তার কাছে বেশ ভালো লাগে। তো যে পৌঁছায়, দাদা বাড়িটা হচ্ছে খুব সুন্দর একটা কাঠের দোতলা বাড়ি। তো ওখানে পৌঁছানোর পরে ডাস্টিন নামে এবং তার কাছে বেশ ভালো লাগে। তার বোনকে সে বলে যে কি সুন্দর না, তার বোনও খুব এনজয় করে। তো দুই ভাই বোন মোটামুটি এখানে হাঁটা চলা শুরু করে, কথাবার্তা বলতেছে, এটা ওইটা দেখতেছে, খুব সুন্দর।
তো তার বাবা নেমে গেল, তার দাদির সাথে দেখা হলো এবং ঘরের মধ্যে তারপর তাদের সবার গেট টুগেদার হলো, কথাবার্তা হলো এবং বিভিন্ন রকমের কথাবার্তা। তারপর তার দাদার ফিউনারেলের ব্যাপার ছিল, সেটা শেষ হলো এবং একসময় এগুলা সব মোটামুটি সব কাজ শেষ হয়ে গেল 2-3 দিন পরে। আর এরপরের বেলা হচ্ছে যে ফেরা, ডাস্টিনের বাবার ফিরতে হবে। তো ফেরার আগেই ডাস্টিনের দাদি তার বাবাকে জানায় যে তার দাদা, মানে ডাস্টিনের দাদা সবকিছু তার বাবাকে দিয়ে গেছে এবং বলছে এগুলো যেন তিনি দেখে শুনে রাখেন, সবকিছু যেন ঠিক মতো ম্যানেজ করেন এবং তার নামেই করে গেছেন সবকিছু। আর তার দাদা চাইতেন যে তার ছেলে এখানে এসে তার এই ল্যান্ড এবং তার বাসা বাড়ি সবকিছু দেখুক। তো ডাস্টিনের দাদি এবং বাবা কথা বলতেছে এবং তাদের মধ্যে বেশ রকম কথাবার্তা হচ্ছে। তার বাবা বারবার বলতেছে আমি কিভাবে গুছায় আনবো সবকিছু। ডাস্টিন তখন বাইরে এবং বাট সে খুব মানে মানে এনজয় করতে থাকে মনে মনে যে যদি আসলে আমরা এখানে মুভ করে আসি, জায়গাটা খুব সুন্দর, মানে সে আসলে জায়গাটা পছন্দ করে। বাবা এখন যেখানে থাকতেছে তাদের বাড়ির থেকে এটা তার কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, এরকম অবস্থায় তার বাবা ওই সময় ফেরত আসে এবং তার কিছুদিন পরে তার বাবা সবকিছু গুটায় মানে তার দাদার বাড়িতে চলে আসে। ডাস্টিন খুব খুশি, তার বোনও খুশি। আর এত বড় বাড়ি, তাদের বাড়িটা এত বড় ছিল না। সেখানে এসে ওঠার পর ডাস্টিনের রুম হয় দোতলার একদম কর্নারের রুম এবং সে খুব এনজয় করে। তার বোনের রুম তার রুমের অপোজিটে ক্রসে, খুব সুন্দর, মানে তারা খুব বড় জায়গা পেয়েছে থাকার জন্য এবং নেমে হাঁটা চলা করার জন্য ইত্যাদি ইত্যাদি। ওখানে স্কুল শুরু করে এবং স্কুলের মানুষদের সাথে মিশে। তো ডাস্টিন ওখানে ছেলেবেলের কথা শুনতো, বিভিন্ন কথাবার্তা, মানে তার মধ্যে তো কিউরিয়াসিটি ছিল নেচার নিয়ে ইত্যাদি। তো তারা বলতো বিভিন্ন রকম হন্টেড স্পুকি স্টোরি বলতো ডাস্টিনকে, যে এই জায়গায় এরকম এরকম জিনিস হয়, এরকম হয়। তো তার এক ফ্রেন্ড, মানে স্কুল ফ্রেন্ডই তাকে বলে যে তোমার দাদার যে ফার্মল্যান্ড এটা অনেক বড়, এখানে অনেকেরই এত বড় ফার্মল্যান্ড নাই, তোমার বাবা সেটা পাইছে, সো ইউ গাইজ আর লাকি। কিন্তু তুমি কি জানো যে ওইখানে রাত্রেবেলা তোমার দাদার ওইখানে একটা জায়গায় স্ক্যারক্রো আছে, মানে যে পাহারা দেয় কাকতারুয়া, তো ওইটা যে একটা কার্সড স্ক্যারক্রো, মানে ওই জায়গাতে কথাই আছে যে এই ল্যান্ডটা তোমার দাদার আগের থেকে যার কাছে ছিল ওই জায়গায় স্ক্যারক্রো থাকেই এবং স্ক্যারক্রোটা রাতের বেলা অ্যালাইভ হয়ে যায়। তো ডাস্টিন মনে করে যে এটা তার লেগ পুল করতেছে, তার সাথে দুষ্টমি করতেছে, সেই জিনিসটারে মোটামুটি একটা মজার জিনিস হিসাবেই দেখে, সেটারই করে না। তো ওই ছেলেটা কিন্তু বলে যে আমি কিন্তু তোমার সিরিয়াসলি বলছি, দিস ইজ হোয়াট হ্যাপেন। তো ডাস্টিন শুনে জাস্ট ওইটা গায়ে লাগে না, সে বলে যে আমি ঘোরাফেরা করে এমনি দেখবো। তো সে ওইভাবে শুনে আসে, বাট ডাস্টিন একটু ইন্টারেস্টেড হয়ে যায় ওই জায়গা সম্বন্ধে। তো সে মাইনুলকে বলছে যে তার মূল কাজটাই ছিল তখন দাদার এই জায়গাটাকে এক্সপ্লোর করা। সে স্কুল থেকে এসেই মোটামুটি ঘুরে বেড়াতো কর্নফিল্ডের এদিক ওদিক এবং তার দাদার যেখানে বার্ন ছিল, যেখানে নাকি ওই জিনিসপত্র রাখতো, মানে হোজ অ্যান্ড অন্যান্য জিনিসপত্র, মানে যেগুলো দিয়ে মানে কাজকর্ম করে আর কি, সবকিছু যেখানে রাখতো সেখানে যে হাঁটতো, এখানে বসে থাকতো, ঘুরতো এবং আইল ধরে ধরে ভিতরে চলে যেত। এবং সে তার দাদার একটা পুরান ট্রাক ছিল, সেটাও সে চালানো শুরু করছিল। তো রাতের বেলা ডাস্টিনের কাছে খুব মজা লাগতো, কারণ রাতের বেলা উদ্ভট শব্দ আসতো এই কর্নফিল্ড থেকে, অন্যরকম, মানে বলার মতো না। তো একবার এরকম রাতের বেলা বসে আছে ডাস্টিন, তো ওই দিন আবার ফুল মুন, মানে চাঁদ উঠছে, মানে একদম পুরা চাঁদ এবং চাঁদটা হলদেটে একটা চাঁদ, পুরা কর্নফিল্ডের উপর চাঁদটা বিছায় গেছে। তো ডাস্টিন তার রুমের জানলা দিয়ে দেখতেছে, তার রুমের এই সাইডটা ছিল অনেকটা অ্যাটিকের মতো এরকম এই ফ্রেম টাইপের করা। তো ওই জানলার কাছে বসে সে দেখতেছে, খুব মানে সুন্দর, তার বসে থাকতে খুব ভালো লাগতো ওখানে। তাকায় দেখতেছে যে একদম কর্নফিল্ডের মধ্যে বাতাস খেলা করতেছে, অনেকক্ষণ মুগ্ধ হয়ে তাকায় দেখতেছে চাঁদটাকে। ও সে নেচার লাভার ছিল ছোটবেলা থেকেই। তো হঠাৎ করে তার কাছে মনে হলো কর্নফিল্ডের মধ্যে দিয়ে কেউ দৌড়াচ্ছে, মানে এরকম করে করে কেউ দৌড়ায় যাচ্ছে দিক দিয়ে, মানে একদম মানে গাছগুলা সরে সরে যাচ্ছে। তো সে চিন্তা করলো এটা কে, কোনো প্রাণী বা মানে কোনো বড় কুকুর টুকুর কিছু যাচ্ছে, কিন্তু কুকুর গেলে এইভাবে তো পাতা নড়ার কথা না, সামথিং বিগার পারহ্যাপস তার কাছে মনে হলো। তো সে অনেকক্ষণ কিউরিয়াস ভাবে এটা দেখলো, দেখার পর আস্তে করে বাসার থেকে নামছে, নেমে হেঁটে দরজাটা খুলে বেরিয়েছে। বের হয়ে দেখতেছে একদম নিস্তব্ধ, তখন প্রায় রাত 10টার মতো বাজে এবং ওই জায়গায় মানে ওইটা তো অনেকটা কি বলে কান্ট্রি সাইড, মানুষজন নাই, মানে তাদের এই ফার্ম হাউসটা তার দাদার যেখানে, এখানে একদম নিস্তব্ধতা, ঝিঝি পোকা ডাকতেছে এরকম। দূরে তাদের বার্নটা দেখা যাচ্ছে, ওটার সামনে একটা লো পাওয়ারের বাল্ব জ্বলতেছে। তো সে হেঁটে হেঁটে আরো সামনে গেল কর্নফিল্ডে। এখন কর্নফিল্ড কিন্তু উঁচা হয়, গাছগুলা মানে বেশ মানুষের মাথার উপরে চলে যায় এরকম, এবং অনেকটা ভিতরে ঢুকলে একটা হারায় যাওয়ার মতো অবস্থা হয়, সামনে কিছু দেখা যায় না।
তো ডাস্টিন তো তখন অত লম্বা না, হি ইজ অ্যাবাউট 5'4'5" এরকম হবে, 5 ফিট 5'6", 4-5 ইঞ্চ লম্বা হবে। ওদের দেশের অনুযায়ী এটা অনেকটা একটু খাটোই, তো তখনও ওরকম লম্বা হয় নাই। তো সে হেঁটে আস্তে আস্তে কর্নফিল্ডের কাছে আসছে, কাছে এসে শব্দ পাচ্ছে, শশ করে শব্দ হইতেছে কর্নফিল্ডের ভিতরে। তো তার মাথায় চিন্তা হলো যে এটা কে, এরকম শব্দ কে করতেছে, এখানে কি আসছে। তো আস্তে আস্তে সে হেঁটে আরো সামনে গেল, একটু ভয় লাগতেছে তার কাছে। পেছন ফিরে দেখলো তাদের বাড়িটাও বেশ ভৌতিক লাগতেছে চাঁদের আলোতে এভাবে দাঁড়ায় আছে, এবং একটা বিশাল একটা তখন ফুল মুন, পূর্ণিমার চাঁদ। তো সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে চলে গেল। তো কর্নফিল্ডের মধ্যে একটা আইলের মতো ছিল হেঁটে যাওয়ার। তো চিন্তা করলো আইল দিয়ে একটু সামনে যাই। সে দিনের বেলা গেছে ওদিক দিয়ে, এবং ইনফ্যাক্ট সে হাঁটতে হাঁটতে কিন্তু এর আগে বিকালে যে দূর থেকে স্কেয়ারক্রো দেখছে, যেই জায়গার স্কেয়ারক্রোর কথা তার বন্ধু বলতো, সে তখন দেখছে একটা নর্মাল একটা স্কেয়ারক্রো ওখানে রাখা, ওই কোট টোট পরানো, উপরে ভিতরে মানে হেই দিয়ে বানানো, খড় টড় দিয়ে বানানো ওই জায়গায়। তো এই রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখা যায়। তো সে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো, মানে ওই আইলটা দিয়ে। আইল দিয়ে হাঁটতেছে, তার কাছে মনে হচ্ছে তার সাইমেলটেনিয়াসলি বা তার প্যারালালি পাশাপাশি সাইমেলটেনিয়াসলি কেউ হাঁটতেছে, মানে তার পাশাপাশি কেউ হাঁটতেছে। সে থামলে আবার থেমে যায় সরসর করে, আবার সরসর করে শব্দ হয়। তো খুব মজা পেল ডাস্টিন ব্যাপারটা কি, এবং খুব অ্যাডভেঞ্চারাস ফিল করলো। এক সময় মনে হলো তার সামনে দিয়ে কেউ ক্রস করে গেল, মানে এই সে যে আইল দিয়ে হাঁটতেছিল হঠাৎ করে সরসর করে বা থেকে ডান দিক দিয়ে বের হয়ে গেল, কিছু ডান দিকের ক্ষেতের মধ্যে ঢুকে গেল। এত ফাস্ট গেছে সে বুঝতে পারলো না কি, কিন্তু সে অবাক হয়ে গেল, কি গেল এদিক দিয়ে। তো তারপর সে একটা চিন্তা করছে যে এইখানে কি মানে তার বয়সী কোনো ছেলে আছে যারা এরকম, বা ছেলেরা আছে, দুষ্ট ছেলেরা আশেপাশে থাকে যারা এরকম করে, এগুলো ভাবতেছে। এগুলো চিন্তা করতে করতে সে হেঁটে আরো সামনে গেছে। এখান থেকে সে দেখতে পাচ্ছে সামনের ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গাটার মধ্যে কিন্তু স্কেয়ারক্রো রাখা, মানে একটা ছোট্ট ফাঁকা জায়গা, একটা সার্কেলের মতো, এবং তারপরে কিন্তু চারদিকে আবার আইলের মতো ঢুকে গেছে। মানে সে যেখান থেকে বেরোবে তার সোজা একটা আইল, আবার দুই পাশে দুইটা আইল ঢুকে গেছে, আর ওই ফাঁকা জায়গাটার মধ্যে স্কেয়ারক্রো রাখা, বেশ উঁচু করে, মানে যাতে দেখা যায় এরকম একটা অবস্থা। তো সে ফাঁকা জায়গার কাছে চলে আসছে, সে এখান থেকে আবছা ভাবে বুঝতে পারতেছে স্কেয়ারক্রোটা ওখানে আছে, ওখানে রাখা আছে। এই সময় সে একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল। চিৎকারটা মানে সে মিলাইতে পারতেছে না কিসের সাথে, অনেকটা মনে হচ্ছে কোনো কাক যদি ডাকে, মানে কাক যদি ডাকে, কিন্তু কাকের ডাকটা অনেক তীক্ষ্ণ, ক্যাঁ ক্যাঁ টাইপের আর কি, মানে কাক তো কা কা করে এরকম না, কিন্তু কাক ডাকতেছে কর্কশ কণ্ঠে, জোরে চিৎকার করে ডাকতেছে এরকম, মানে এটার সাথে মিলে না। সে বলল কি ব্যাপার, মানে হোয়াট ইজ দিস, এরকম করে কি ডাকতেছে ওখান থেকে। তো সে আস্তে করে একটু সাইড হয়ে আস্তে করে এই পাশে কর্নফিল্ডের সাথে মিলে গেল। ফাঁকা জায়গায় দাঁড়াইতে সাহস পেল না ডাস্টিন, আস্তে আস্তে পা টিপে টিপে ফাঁকা জায়গায় বেরোতেছে। সে চাচ্ছে না যে তাকে কেউ দেখুক, ওই জায়গায় যদি কেউ থাকে। সে আস্তে করে যে ফাঁকা জায়গাটার কর্নারে বেরোলো, বের হয়ে আস্তে করে তাকাচ্ছে। তো তাকায় দেখতেছে যে স্কেয়ারক্রোটার যে হাতগুলা, একটা হাতের মধ্যে একটা কাক বসা, একটা রেভেন, মানে একটা দাঁড় কাক বসা, কিন্তু এই দাঁড় কাকটা সাদা রঙের, পুরো হোয়াইট কালারের। চাঁদের আলোতে তার এই যে কালারটা দুধ সাদা, মানে চমকাচ্ছে এরকম, কিন্তু কাক। এটাই তার সামনে আবার ডাকলো, জাস্ট ওরকম তীক্ষ্ণ শব্দে। কয়েকবার ডাকার পর দেখলো যে ওই যে কাকতাড়ুয়াটা ছিল সেটা মাথা কাত করে আস্তে করে ওটার দিকে তাকালো, মানে সেই কাকটার দিকে তাকালো। ডাস্টিনের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে। সে চিন্তা করলো আমি কি স্বপ্নে দেখতেছি বা কিছু, এবং তার ঠান্ডা লাগা শুরু করলো, মনে হলো ওই জায়গাটা মানে বেশ ঠান্ডা হয়ে গেছে এরকম লাগতেছে তার কাছে। তারপর দেখলো স্কেয়ারক্রোটা, মানে সেই যে ওই কাকতাড়ুয়াটা ফট করে মাথা তার দিকে ঘোরায়, তাকে বললো হ্যালো ডাস্টিন, এবং কণ্ঠটা মানে এক্স্যাক্টলি মনে হলো যে তার দাদা যে কথা বলছে, তার দাদা ছোটকালে যে কথা বলছে তার সাথে, বা সে বাসায় এসে কথা বলছে, তার মনে আছে দাদার কণ্ঠ, মনে হলো এক্স্যাক্টলি তার দাদার কণ্ঠ। আর সে ফট করে তাকায় দেখলে স্কেয়ারক্রোর গায়ে যে মানে কোটটা পরা, সেটা তার দাদার কোট, মানে সে তার দাদাকে লাস্ট যে কোটটা পরা দেখছে সেই কোটটা ওই স্কেয়ারক্রোর গায়ে, এবং মাথার হ্যাটটাও তার দাদার হ্যাটের মতো, এবং দাদার মতো কণ্ঠে কথা বললো হ্যালো ডাস্টিন। ভয়ে ডাস্টিনের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, এবং সে ঘুরে দৌড় দিছে ওখান থেকে। দৌড় দিয়ে সে অবাক হয়ে গেল যে সে যে আইলে ছিল সে আইলে নাই, সে ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। ক্ষেতের মধ্যে ঢুকে গেছে এবং সে ক্ষেতের মধ্যে সামনে দিশা পাচ্ছে না কোন দিক দিয়ে সে বেরোবে। চারিদিকে তার পাশে হচ্ছে কর্নফিল্ড, সে পাতা দুই হাত দিয়ে সরাচ্ছে আর দৌড়াচ্ছে। আর এক পর্যায়ে সে খেয়াল করলো চারিপাশে কুয়াশার মতো ঢেকে গেছে,
এবং হাসির একটা শব্দ পাচ্ছে, চাপা হাসির শব্দ। তার কাছে মনে হচ্ছে তার দাদা হাসতেছে পিছনে। তো ডাস্টিন চিৎকার করা শুরু করলো, ড্যাড ড্যাড বলে, তার বাবার নাম ধরে জোরে জোরে চিৎকার করতেছে, ড্যাড ড্যাড করে চিৎকার করতেছে। করতে করতে এক সময় সে দেখলো যে তার সামনে কিছু একটা ছুটে আসতেছে। প্রচন্ড সে ভয় পেয়েছে। তো ভয়ের চোটে সে মানে একদম তার সারা শরীর জমে গেছে এবং সে এক পর্যায়ে দেখলো কি একজন এসে তাকে জাপটায় ধরলো। তো জাপটায় ধরার পর সে চিৎকার করে উঠছে, চিৎকার করে মানে সেন্সলেস এর মতো অবস্থা, সেন্সলেস অনেক চিৎকার করতেছে। সে শুনতেছে তার পিঠে ট্যাপ করে তার বাবার কণ্ঠ বলতেছে, রিল্যাক্স বাড়ি, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। পিঠে হাত বলছে, রিল্যাক্স রিল্যাক্স বলছে। তখন তার মনে হলো যে তার সেন্স কিছুটা ফিরছে। তো সে ড্যাড ড্যাড বলে আবার তার বাবাকে ধরছে। তো বুঝলো যে তার বাপ তাকে তুলে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসছে। আসার পর দেখলো যে ফাঁকা জায়গায় বেরিয়েছে তার বাবার সাথে। তার বাবা বলতেছে, কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তুমি এখানে কিভাবে গেছিলা, ভিতরে কই গেছিলা? তো সে কথা বলতে পারছে না। তো তার বাবা তাকে টেনে নিয়ে আসে ভিতরে, মানে বাসার মধ্যে নিয়ে আসে, এনে তাকে মানে হাত পা ঝেড়ে দেয়, ঝেড়ে দিয়ে পরিষ্কার হইতে বলে। তার মা আসে, দেখে কথা বলে, কি হয়েছিল? তখন ডাস্টিন বাপ মাকে বলে যে এরকম এরকম ব্যাপার। তো তার বাপ তখন তাকে বলে যে লেট মি টেল ইউ সামথিং, এই যে বিগ ফিল্ড ইউ সি, এই বড় যে ফিল্ডটাকে দেখতেছো, দিস আর রিয়েলি মিস্টেরিয়াস, এগুলা আসলে খুব মিস্টেরিয়াস। সো ডোন্ট জাস্ট গো ওয়ান্ডারিং অ্যারাউন্ড লাইক দিস, আই ডিড দ্য সেম ওয়ে ওয়েন আই ওয়াজ এট ইউর এজ। তো মানে বলতেছে যে তুমি জাস্ট এইভাবে করে ঘুরো না, যেভাবে তুমি ঘুরতেছো, তোমার বয়সে আমিও একই রকম কাজ করছি, and I got scared, আমি ভয় পাইছিলাম। যাই হোক, এইগুলো বলে তার বাবা বুঝায় এবং তাকে শান্ত করা হয়। তার বাবা তাকে পরে সানডেতে, ওই দিন রাতটা কাটায় তার মার সাথে থাকে, এবং তার বাবা তাকে সানডেতে চার্চে নিয়ে যায়। সেখানকার যে প্রিস্ট আছে তাকে বলা যে আমার ছেলেকে ব্লেস করে দেন, ভয় পাইছে। তো তার প্রিস্ট জিজ্ঞেস করে যে কিভাবে ভয় পাইছে তোমার ছেলে? তো তার বাবা বলে যে ফিল্ড, ইন দ্য ফিল্ড। তো প্রিস্ট মনে হয় বুঝে, তিনি তাকে ব্লেস করে দেন ডাস্টিনকে, আর একটু হাসেন, আর কিছু বলেন না। এরপর ডাস্টিন বড় হওয়ার সময় অনেক মিস্টেরিয়াস জিনিস সেখানে দেখছে বা এরকম সাউন্ড শুনছে, এরকম অনেক কিছু সেখানে হইতো। তো ডাস্টিন বলছে মাইনুলকে যে আমাদের ওই বড় বড় ফিল্ড গুলাতে অনেক মিস্টেরিয়াস জিনিস আছে, মানে বিশ্বাস করার মতো না। মানুষ এরকমও দেখছে যে আগুনের গোলা উঠতেছে কর্নফিল্ডের এই দিক থেকে ওদিকে। তো মাইনুল জিজ্ঞেস করছিল যে তুমিও কি দেখছো নাকি? তো সে শুধু হাসছে, কোনো উত্তর দেয় নাই। এই ফিল্ড গুলো নাকি বদনাম করে না, মানে যেই থাকে সে বদনাম করে না এখানে। ওখানে যারা কৃষি কাজ করে খায়, মানে কেউ মানে বদনাম করে না, মানে কি কেউ বলে না যে এই জায়গাটা হন্টেড বা এরকম কিছু বলে না। আছে ওইখানে ওইখানকার মতো যে এনার্জি বা এন্টিটিস গুলো আছে, তারা তাদের মতো থাকে আর এরা এদের মতো কাজ করে এখানে। যাই হোক, এই ছিল মাইনুল হাসানের শেয়ার করা ঘটনা। ঘটনাটা আমাকে চট্টগ্রাম থেকে একজন ভাই মনিরুজ্জামান পাঠিয়েছেন। তিনি কিছু কারণে বেশ কিছুদিন জেলখানায় ছিলেন এবং জেলখানায় তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব। তিনি আমাদের রেকর্ড করে পাঠিয়েছিলেন এবং ঘটনা সাজাতে সাহায্য করেছেন ইশরাত আপু। আমি জেলখানায় থাকাকালীন সময়কার ঘটনা। তখন দুর্গাপূজার ষষ্ঠমী কি অষ্টমী হবে, প্রায় মধ্যরাত। হঠাৎ করে জেলখানার ওয়ার্ড নম্বর 19 হতে বিকট হইচইয়ের শব্দ ভেসে আসলো, ঠিক এমন ভাবে যেই এই জেনে হেতারে লেঙ্গুনি ধরেছে। এমন প্রায় অনেক সময় ধরে হইচই হওয়ার পর চুপচাপ হয়ে যায় সবকিছু। পুরো পরিবেশে একদম থমথমে, পিন ড্রপ সাইলেন্স। ওয়ার্ডের মিয়া সাহেবকে অনেকবার ডাকার পরেও সে ভয় আর আসেনি। এরপর আমরা সবাই ঘুমিয়ে যাই। সকালে উঠে নাস্তা পানি খেয়ে হাত মুখ ধুয়ে আমরা ওয়ার্ড হতে বের হয়ে যাই। এরপর বাইরে বের হয়ে সবাইকে জিজ্ঞেস করি, আচ্ছা কালকে রাতে ওয়ার্ড নম্বর 19-এ কি হয়েছিল, এত হইচই কেন হচ্ছিল, আর এই লেঙ্গুনিটাই আবার কে? তখন সেই ওয়ার্ড নম্বর 19 থেকেই একজন নিচ থেকে এগিয়ে এসে বলে যে, ভাই আমি মফিজ, আমি কালকে টয়লেটে গিয়েছিলাম একটু, তো কাজ শেষ করে আমি যখন মাত্রই উঠে দাঁড়ালাম, ঠিক তখনই দেখতে পেলাম সাদা শাড়ি পরা একটা রক্তচক্ষু বেশ লম্বা চুলের, হাতের নখগুলো বড় বড় লম্বা একজন মহিলা এসে আমার গলা টিপে ধরল। গলা টিপে ধরে সেই অবস্থায় আমাকে তুলে ফেললো। ঠিক সেই সময় নাকি বাথরুমের দিকে কেউ একজন যাচ্ছিল আর গঙ্গানোর মতো করে শব্দ পাচ্ছিল। সে বাথরুমের দিকে অগ্রসর হতেই নাকি দেখতে পায় মফিজ নামের যে লোকটা হাওয়ায় ভেসে আছে, আর তার পা দুটো কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে, যেমনটা ফাঁসির মঞ্চে ছটফট করে। ছোড়াছুড়ি করছিল পাটা।
মফিজের এমন অবস্থা থেকে উদ্ধার করার জন্য মিয়া সাহেবদের অনেক ডাকাডাকি করলেও তারা কেউই নাকি ভয়ে কোনো সাড়া দেয়নি এবং কোনো প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। এরপর ওয়ার্ড নম্বর 19-এর সকল লোকজনদের ডাকাডাকি করা হয় সাহায্যের জন্য, এবং এভাবেই মূলত সেই দিন ওয়ার্ড নম্বর 19 থেকে হইচইয়ের উৎপত্তি ঘটে। ঘটনাটা মফিজের মুখে শোনার সময় আমি তার গলায় বিশাল বিশাল নখের আঁচড়ের দাগ দেখতে পাই। সাথেই মফিজ আমাকে জানায় কালকে লেঙ্গুনির গলা টিপে ধরতেই নাকি তার গলায় এমন আঁচড় লেগে যায়। এরপর নাকি লোকজনের হইচই এবং সেই লেঙ্গুনি থেকে তাকে সেখানে ফেলে চলে যায়। এরপর তার আর কিছু মনে ছিল না। এরপর পূজা আসছিল আর লেঙ্গুনির উৎপাত আরো বেড়ে যাচ্ছিল। তখন সে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে উৎপাত শুরু করে দিয়েছিল। আমার মনে কৌতূহল জাগে আর জানতে ইচ্ছা হয়, আচ্ছা এই লেঙ্গুনিটা কে আর এর মানেই বা কি? তাই একদিন আমি কৌতূহল নিয়ে মেয়েদের কাছে যাই আর জিজ্ঞেস করি, ভাই এই লেঙ্গুনিটার মানে কি? সে মেয়েটাই আমাকে বলে যে লেঙ্গুনি মানে জানেন না, এটার পেছনে তো অনেক বড় কাহিনী আছে। শুনেন, এই কারাগারটা আছে না, এটা একটা শ্মশানের উপরে বানানো। এই কারাগার হওয়ার আগে এনে শ্মশান ছিল। অনেকে অনেক পূজা করত শ্মশানের আশেপাশে, বান টান দিত। কারাগার বানানোর সিদ্ধান্ত হয় পরে। কারাগার তৈরির সময় শ্রমিকদের উপর অনেক নির্যাতন আক্রমণ করা হয়, নির্মাণ কাজে বাধা দেওয়া হয়। কিন্তু সরকারি কাজ কাম হওয়াতে এক প্রকার বেশ পাওয়ারেই কারাগারটা তৈরি হয়ে যায়। কারাগার নির্মাণ হওয়ার পরেই আসল সমস্যা শুরু হয়। যখনই এনে আসামি রাখা শুরু হলো, ঠিক তখন থেকে আসামির উপর শুরু হলো আক্রমণ। কাউকে চুলে টাইনে ধরা, কারোর গলা টিপা ধরা, খামচি দেওয়া, উপরে তুলে আছাড় মেরে মাথা ফাটিয়ে দেওয়া, বিভিন্ন হুজুর এনে দেখানো হয়, অনেক কিছু করা হয় সমাধানের নামে। এইসব চলতে চলতে জেলার একদিন স্বপ্নে বলতে দেখেন যে আমরা 7 বোন চলে যাব, কারাগারের সবগুলো গেট খুলে দেয়। এরপর এইভাবেই প্রায় কয়েক দফা একই স্বপ্ন দেখে। বড় হুজুর ডাকা হইল, এরপরে স্বপ্নের কথা বলা হলো। ভালোভাবে বিশ্লেষণ করে তাদের দাবি জানা গেল যে ঠিক এইভাবে যে তারা 7 বোন তারা চলে যেতে চায়, কিন্তু এক শর্তে কারাগারের সমস্ত দরজা খুলে দিতে হবে এবং তারা তাদের পছন্দ মতো মহিলা ও শিশুদের মধ্যে থেকে যাকে ইচ্ছা সাথে করে নিয়ে যাবে। 7 বোনের এই দাবি জেল কর্তৃপক্ষের কাছে কখনোই মেনে নেওয়ার মতো ছিল না, কারণ এটা সরকারি ইস্যু, বিভিন্ন নিয়মকানুন এবং অপরাধীদের সাথে নিয়ে সম্পৃক্ত। এরপর এই 7 বোনের উৎপাত থেকে না পারতে অবশেষে কারাগারের সবগুলো গেট খুলে দেওয়া হয় এবং জেলের আশেপাশে 7টা কি 8টা গেট ছিল, সবগুলো মেইন গেট খুলে দেওয়া হয়। এটা প্রায় যুদ্ধের আগের ঘটনা, যখন কারাগারটি নতুন বানানো হয়েছিল। তখন সেখানে আসামি লোকজনও তেমন বেশি ছিল না, 500 কি 600 হবে মহিলা শিশু মিলিয়ে। তো কারাগারের সবগুলো গেট খুলে দেওয়া হলে সকল মহিলা ও শিশু আসামিদের গেটের বাইরে কিছুক্ষণ রাখা হয়। এরপর একে একে আবার সবাইকে কারাবন্দী করা হয়। এখন এখান থেকে তখন সেই 7 বোন তাদের পছন্দের মতো মহিলা এবং শিশু নিয়ে চলে গেছে। কিভাবে কাকে নিয়েছে এবং তাদের মধ্যে কয়জনই বা চলে গেছে সেটা জানার মতো কোনো উপায় ছিল না। কয়েকদিন যাওয়ার পর কারাগারে আবার সেই আগের মতো উৎপাত, কান্না করতে করতে হেঁটে হেঁটে কে যেন চলে যেত। মধ্যরাত হলেই শুধু কান্না আর হেঁটে হেঁটে যাওয়ার শব্দ। কান্নার শব্দ কারাগারের লোকজনে অতিষ্ঠ হয়ে যায়। এখন এই কান্না করার পেছনে কারণ কি? তাদের চাহিদা তো পূরণ হয়েছে, তাদের তো চলে যাওয়ার কথা ছিল, তাহলে তারা কে? এরা আবার কে? তাদের চাহিদা পূরণ হলে তো তারা চলে যাবে বলেছিল, তাহলে তারা চলে গিয়ে আবার ফিরে আসলো কেন? আবারও বড় হুজুরকে ডেকে আনা হলো। সবকিছুর বিশ্লেষণে জানা গেছে সেদিন কারাগারের গেটগুলো খুলে দেওয়ার পরে সেই 7 বোনের মধ্যে 6 জনই চলে গেছে, কিন্তু একজন যেতে পারেনি। যেতে পারেনি সে নাকি ভালোভাবে হাঁটতে পারে না, লেংড়িয়ে লেংড়িয়ে হাঁটে, ল্যাংরা। সেই দিন গেট খুলে দেওয়ার পর তাদের 7 বোনের মধ্যে 6 জনই চলে গেছিল। তখন নাকি সেই লেঙ্গুনি ঘুমিয়েছিল, না জানো কি করছিল, তারা তাদের বোনদের সাথে বেরিয়ে যেতে পারেনি। এখন সেই লেঙ্গুনি তার বোনদের অনেক মিস করে এবং বোনদের কাছে চলে যেতে চায়, কিন্তু সে যে চায় তার বোনদের কাছে যাওয়ার জন্য কারাগার কর্তৃপক্ষ যেন আগের মতো করে কারাগারের সবগুলো গেট খুলে দেয়। কিন্তু এই দাবি তো আর মুখের কথা না, সিরিয়াস ইস্যু বললেই করা যাবে না, সরকারি কার্যক্রম, অনেক পারমিশনের প্রয়োজন পড়ে, ইত্যাদি ইত্যাদি।
আর তার যেতে ইচ্ছে করলে সে নিজ থেকে যেতে পারে। এভাবে কারাগারের গেট খুলে দেওয়ার কোনো মানেই হয় না। তারপর লেঙ্গুনির দাবি জেলার মেনে না নিলে এর কিছুদিন পরেই জেলারের ছেলেকে সে মেরে ফেলে। সেই জেলারের ছেলেটির কবর এখন কারাগারের ভেতরেই আছে। এরপর জেলারটাও সেখান থেকে চলে যায়। এই ছিল লেঙ্গুনির ইতিহাস। এখন আসা যাক বর্তমান সেই ওয়ার্ড নম্বর 19-এর মফিজের ঘটনার পরের ঘটনায়। কারাগারে আরেক ওয়ার্ডে লেঙ্গুনি উৎপাত করে। সেদিন নাকি একটা লোক জানালার দিকে পা দিয়ে ঘুমিয়েছিল, তো মধ্যরাতে নাকি সেই লেঙ্গুনি নাকি লোকটার পা টেনে জানালা দিয়ে বের করে দেয়। এরপর নাকি লেঙ্গুনি গিয়েছিল মহিলা ওয়ার্ডে, সেখান থেকে কয়েকজন মহিলাকে তুলে তুলে নাকি আছাড় দিচ্ছিল। ওয়ার্ড নম্বর 19-এর ঘটনার পর আমরা ওয়ার্ড নম্বর 20-এর লোকজনদের বেশ সাবধানে থাকা শুরু করি। আমাদের পুরো কারাগারে মনে করেন ওয়ার্ড নম্বর 20-এই আমরাই নামাজ কালাম 5 ওয়াক্ত ভালোভাবে আজান দিয়ে আদায় করতাম। আমাদের ওয়ার্ড নম্বর 20-এ সবই ঠিক এবং সবাই ঠিক এমনভাবে ঘুমাতাম যে আমাদের রুমের সবাই পাশাপাশি মাথা এবং মাঝ দিয়ে 2 ফুটের মতো চলাচলের জন্য রাস্তা, মানে রাস্তা দিয়ে কেউ হেঁটে দাঁড়ালে সরাসরি আমাদের মাথা বরাবর দাঁড়ানোর মতোই হবে। তো সেদিনের ওয়ার্ড নাম্বার 19-এর মফিজের ঘটনার পর থেকে আমরা রাতে রুম আর অন্ধকার করে রাখতাম না। বোতলের ভেতর সরিষার তেল দিয়ে টিস্যু পেপার অথবা কাগজ দিয়ে বানিয়ে সারা রাত জ্বালিয়ে রাখতাম। স্বাভাবিক দিনের মতোই আজকেও আমরা হাতে বানানোর বাতি জ্বালিয়ে সবাই ঘুমিয়ে পড়ি। এদিকে কোন দিক দিয়ে যে আমাদের বাতি নিভে গেছিল সেটা আর আমরা ঘুমের মধ্যে কেউই টের পাইনি। এরপর হঠাৎ করেই আমাদের ঘুমটা কিভাবে যেন ভেঙে যায়, আর আমার গায়ের পশম খাড়া হয়ে যাচ্ছে বলতে যে আমি ঘুম ভাঙার সাথে সাথেই দেখলাম আমার মাথা বরাবর কপাল অবধি কেমন ধোঁয়া দিয়ে ভরা। সারা ঘর ধোঁয়া দিয়ে অন্ধকারাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছিল না। আমি জিনিসটা টের পেয়ে কিছু বুঝে ওঠার আগেই যখনই না শোয়া থেকে উঠতে যাব, ঠিক তখনই আমার পাশে শুয়ে থাকা জামিল ভাই আমার হাতটা খপ করে ধরে ফেলেন আর বলে, এই নড়িস না, শুয়ে থাক, চুপ করে শুয়ে থাক। আমার ঘুম ভাঙার আগেই জামিল ভাইয়ের ঘুম ভেঙে গেছিল, আর তিনি সবকিছু বুঝতে পেরে সব চুপ করে শুয়েছিলেন। জামিল ভাইয়ের এই নড়িস না, চুপ করে শুয়ে থাক কথাটা আমার কলিজাটা খত করে ওঠে, আর আমি বুঝে গেছিলাম যে এটা আসলে কি। এটা ছিল সেই লেঙ্গুনি। এরপর আমি তো মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি। এরপর সেই ধোঁয়াটা আস্তে আস্তে করে আমার আর জামিল ভাইয়ের উপর থেকে সরে গিয়ে পরের লাইনে কবির মামাদের উপর দিয়ে আবৃত হয়। এদিকে মামারা ঘুমে, ওনাদের কোনো খবর নাই। দেখলাম সেই ধোঁয়াটা নাইম ভাই আর লিটু মিয়ার মাঝখানে দিয়ে ঢুকছে। নাইমুদ্দিন হিরু ভাই আর লিটু মিয়ার মাঝখান দিয়ে এটা লিটু মিয়ার পাশে গিয়ে শুয়ে পড়ে। লিটু মিয়ার পাশে গিয়ে শুয়ে বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। এই তাকিয়ে থাকার বিষয়টা দেখেছে আবার নাইমুদ্দিন হিরু এই তাকিয়ে থাকার বিষয়টা দেখেই এক চিৎকার দিয়েছে। এই চিৎকার শুনে পুরা ওয়ার্ড নম্বর 20-এ হইচই শুরু হয়ে যায়, ছোটাছুটি শুরু হয়। ওয়ার্ড নম্বর 19-এর ঘটনায় আমরা যেভাবে আতঙ্কিত হয়েছিলাম, এবার আমাদের ওয়ার্ড নম্বর 20-এর ঘটনায় ঠিক সেভাবে পুরো কারাগারে আতঙ্কের সৃষ্টি হয়। 10 সেকেন্ডের মধ্যে একদম সবার ঘুম ভেঙে পাগলা গন্ডায় পরিণত হয়ে যায়। এখন কিভাবে চিৎকার চেঁচামেচি হই করছে, আমি তো মনে করেন আয়াতুল কুরসি পড়তেই আছি, মুখ দিয়ে বের হচ্ছিল না, তাও পড়ছিলাম। এদিকে আয়াতুল কুরসি পড়ছিলাম, অন্যদিকে শরীরের লোম পশম খাড়া হয়ে যাচ্ছিল। আমাদের ওয়ার্ড নাম্বার 20-এ মিজান ছিল, যাকে ডাকাত মিজানও বলা হতো। সে আবার কোরআনের হাফিজ ছিল। সে উঠে সোজা পশ্চিম দিকে ফিরে আজান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সাথে সাথেই কেমন একটা ধিম করে শব্দ হলো, আর চারপাশের ধোঁয়া কেটে গেল, লেঙ্গুনি চলে গেল। এখন আমাদের মাঝে সবাই এবার একটু সাহস করে বাতি জ্বালানোর কথা বলতে লাগলাম। খুব ভয়ে আতঙ্ক নিয়ে বাতি জ্বালানোর পর দেখলাম আমাদের ওয়ার্ড নাম্বার 20-এর পুরো ফ্লোরটা রক্ত দিয়ে ভেজা, আর মিজান মাটিতে পড়ে আছে। সবাই চিৎকার চেঁচামেচি করে মিয়া সাহেবদের ডাকাডাকি করলাম, কেউই ভয়ে আসতে চাইছিল না। এরপর 3 জন একসাথে হয়ে ওয়ার্ড নম্বর 20-এর দরজা খুলে মিজানকে হাসপাতালে নিয়ে যায়। সেদিন রাতে আমরা কেউই ঘুমাইনি, সবাই জেগে পাহারা দিচ্ছিলাম। এর পরের দিন মিজানকে দেখতে যাই, আর দেখলাম তার মাথায় 4টা সেলাই পড়েছে। সেদিন রাতে আপাতত দৃষ্টিতে সবাই দেখেছিল মিজান পড়ে গেছিল, আর সেখান থেকে তার মাথা ফেটে রক্ত বের হয়ে গেছে। কিন্তু মিজানের ভাষ্য মতে সে নাকি যখন আজান দিচ্ছিল
তখন সেই মুহূর্তে নাকি একটা মহিলা খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে আসছিল, আর আজান দেওয়ার মাত্রই তাকে উপরে তুলে এক আছাড় মারে আর তার মাথা পেটে যায়। এরপর থেকে আমাদের ওয়ার্ড নম্বর 20-এর সবাই বেশ অ্যালার্ট হয়ে যায়। আমি, লিটু ভাই, নাইমুদ্দিন, হিরু সবাই 2 ঘন্টা করে রাত 8টা থেকে ফজরের আগ পর্যন্ত পালাক্রমে একের পর এক পাহারা দেই, আর এভাবেই চলতে থাকে আমাদের বের হয়ে আসার আগ অব্দি ঘটনা। এটা ছিল লেঙ্গুনের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো তা হচ্ছে একটি মাদ্রাসার কাহিনী। রাত তখন প্রায় 12:30। গ্রামের প্রাচীন কাউমি মাদ্রাসা দিনের বেলা ছাত্রদের কুরআন তেলাওয়াতে মুখর থাকলেও গভীর রাতে পুরনো এলাকা অস্বাভাবিক নীরব হয়ে যেত। চারদিকে বিশাল বটগাছ, পুরনো কবরস্থান আর কুয়াশা ঢাকা সরু পথ, সব মিলিয়ে জায়গাটির পরিবেশ ছিল রহস্যময়। সেদিন মাদ্রাসার হাফেজ ছাত্র রাশেদ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠল। উজু করতে বেরিয়ে সে লক্ষ্য করলো মসজিদের ভিতর থেকে খুব সুন্দর কুরআন তেলাওয়াতের শব্দ ভেসে আসছে। রাশেদ ভাবল হয়তো কোনো শিক্ষক আগে থেকেই ইবাদত করছেন, কিন্তু মসজিদের দরজা খুলতেই সে থমকে গেল। ভিতরে কেউ নেই, তবুও তেলাওয়াতের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। শব্দটি যেন মসজিদের এক কোণ থেকে আরেক কোণ ঘুরে বেড়াচ্ছে। রাশেদের শরীর কাঁপতে শুরু করলো। ঠিক তখনই পিছন থেকে কারো ধীরে হাঁটার শব্দ। সে ঘুরে দাঁড়াতেই দেখল সাদা পাঞ্জাবি পরা এক লম্বা অবয়ব মাদ্রাসার পুরনো ছাত্রাবাসের দিকেই হেঁটে যাচ্ছে। অবয়বটির মুখ দেখা যাচ্ছিল না। রাশেদ সাহস করে কয়েক কদম এগিয়ে গেল। হঠাৎ তেলাওয়াতের শব্দ থেমে গেল। চারপাশে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন পৃথিবীতে আর কোনো শব্দই নেই। ঠিক সেই মুহূর্তেই ছাত্রাবাসের একটি বন্ধ কক্ষের ভিতর থেকে 3বার জোরে দরজায় আঘাতের শব্দ এলো। রাশেদের বুক ধরপড় করতে লাগলো। সে দৌড়ে হুজুরের কক্ষে গিয়ে সব খুলে বলল। হুজুর শান্তভাবে বললেন, সে সব সময় মনে রেখো, রাতে অজানা শব্দ বা দৃশ্যের পেছনে ছুটবেন। আল্লাহর জিকির করবে, আয়াতুল কুরসি ও সূরা ফালাক নাস পড়বে। পরের দিন সকালে সবাই সেই বন্ধ কক্ষটি খুলে দেখল ঘরের ভিতরে ধুলোর উপর শুধু একজোড়া খালি পায়ের ছাপ। কিন্তু আশ্চর্যের বিষয়, ছাপগুলো দরজা থেকে ভিতরে গেছে, বাইরে আসেনি। রাশেদের ঘটনার পর মাদ্রাসার পরিবেশ যেন বদলে গেল। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই ছাত্রদের মনে অজানা এক ভয় কাজ করল। 3 রাত পর আবার একটি ঘটনা ঘটল। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎও ছিল না। ছাত্ররা সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ রাত প্রায় 2টার দিকে মাদ্রাসার পুরনো ঘন্টা নিচ থেকেই বাজতে শুরু করলো। সবার ঘুম ভেঙে উঠে বসলো। কিন্তু আশ্চর্যের বিষয়, বাইরে বেরিয়ে কেউ ঘন্টার কাছে কোনো মানুষকে দেখতে পেল না। হুজুর কয়েকজন শিক্ষককে নিয়ে এগিয়ে গেলেন। তারা টর্চের আলো ফেলতেই ঘন্টার দোল থেমে গেল। ঠিক তখনই ছাত্রাবাসের শেষ প্রান্তের পরিত্যক্ত একটি কক্ষ থেকে খুব আস্তে একটি কণ্ঠ শোনা গেল, কেউ আছো? একজন শিক্ষক ভাবলেন হয়তো কোনো ছাত্র আটকা পড়েছে। তিনি দরজার কাছে গিয়ে ডাক দিলেন, কে ভেতরে? কোনো উত্তর নেই। দরজাটি ধীরে ধীরে খুলতেই দেখা গেল ঘরটি সম্পূর্ণ ফাঁকা, শুধু এক কোণে বহু বছর পুরনো একটি কাঠের আলমারি। হঠাৎ আলমারির দরজা নিচ থেকেই শব্দ করে খুলে গেল। ভিতরে কোনো কিছুই নেই, কিন্তু টর্চের আলো পড়তেই আলমারির পিছনের দেয়ালে কালো জমা অবস্থায় হাতের ছাপটি স্পষ্ট দেখা গেল, যেন কেউ ভিতর থেকে দেয়ালে হাত রেখে দাঁড়িয়েছে। সবাই স্তব্ধ। ঠিক তখনই পুরনো মাদ্রাসার একসঙ্গে আজানের মতো একটি সুর ভেসে এলো। কিন্তু মসজিদে গিয়ে দেখা গেল মাইক্রোফোন বন্ধ, আর মুয়াজ্জিন নিজের কক্ষেই ঘুমিয়ে আছেন। হুজুর সবাইকে শান্ত থাকতে বললেন এবং একসঙ্গে আল্লাহর জিকির করতে বললেন। কিছুক্ষণ পর সব শব্দ থেমে গেল। পরের দিন সকালে হুজুর সিদ্ধান্ত নিলেন
ছড়িয়ে ভয় বাড়ানোর পরিবর্তে বিষয়টি শান্তভাবে খতিয়ে দেখা যাক। তিনি কয়েকজন অভিজ্ঞ শিক্ষককে নিয়ে তালাবদ্ধ কক্ষটি আবার পরীক্ষা করলেন। তিনি ঘরের ভিতরে ঢুকেই লক্ষ্য করলেন আলমারির পিছনের দেয়ালে একটি সরু ফাঁক আছে। কয়েক বছর আগে সেটি ইট দিয়ে বন্ধ করা হলেও সময়ের সঙ্গে কিছুটা অংশ ভেঙে গেছে। ফাঁকের ভিতর দিয়ে বাতাস ঢুকে অদ্ভুত প্রতিধ্বনি তৈরি হচ্ছিল। পুরনো কাঠের দরজা ও মরিচা ধরা কবজার কারণে রাতে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল। কিন্তু একটি বিষয়ের ব্যাখ্যা তখনও মিলেনি। মেঝেতে নতুন ধুলোর উপর আবারও খালি পায়ের মতো কিছু ছাপ দেখা গেল। সবাই অবাক হয়ে চারদিকে তাকাচ্ছিল। এমন সময় একজন বৃদ্ধ খাদেম এসে বললেন, রাতে এখানে কয়েকটা বড় বিড়াল ঢুকে পড়ে। ধুলোয় তাদের পায়ের ছাপ দূর থেকে মানুষের পায়ের ছাপের মতোই লাগে। সবাই ভালো করে দেখে বুঝলো সত্যি সাপগুলো মানুষের নয়, প্রাণী। সেই দিনই কক্ষটি আবার পরিষ্কার করা হলো, দেয়ালের ফাঁক বন্ধ করা হলো এবং ভাঙ্গা দরজা জানলা মেরামত করা হলো। তবুও ছাত্ররা অনেক দিন পর্যন্ত সেই রাতের ঘটনা ভুলতে পারেনি। যখনই গভীর রাতে বাতাসে গাছের ডাল নড়ত, কারো না কারো মনে পড়ে যেত সেই রহস্যময় রাত। কয়েক মাস কেটে গেল। সবাই ধরে নিয়েছিল রহস্যের সমাধান হয়ে গেছে। মাদ্রাসার পরিবেশও আবার আগের মতোই শান্ত হয়ে উঠল। কিন্তু শীতের এক গভীর রাতে নতুন এক ঘটনা ঘটল। সেদিন হোস্টেলের দায়িত্বে ছিলেন বৃদ্ধ নৈশ প্রহরী করিম চাচা। রাত প্রায় 3টার দিকে তিনি দেখলেন মসজিদের বারান্দায় একটি ছোট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মনে হলো কোনো ছাত্র হয়তো ঘুম থেকে উঠে বাহিরে এসেছে। তিনি ডাক দিলেন, কে ওখানে? এই সময় বাহিরে কেন? ছায়ামূর্তিটি কোনো উত্তর দিল না, বরং ধীরে ধীরে মাদ্রাসার পিছনের বাগানের দিকে হাঁটতে লাগলো। করিম চাচা টর্চ হাতে তার পিছু নিলেন, কিন্তু কাছে যেতেই বুঝলেন সেখানে কেউ নেই। ঠিক তখনই পিছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, চাচা আপনি এখানে? ঘুরে দেখলেন হাফেজ রাশেদ দাঁড়িয়ে আছে। সে বলল, আমি তো এখনই ঘুম থেকে উঠলাম, আপনাকে একা বাইরে দেখে চলে এলাম। দুজনেই অবাক হয়ে চারপাশে তাকালেন। হঠাৎ তাদের টর্চের আলো পড়ল একটি পুরনো কূপের পাশে। সেখানে মাটির উপর বড় বড় পায়ের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু ছাপগুলো কূপের দিকেই গেছে, ফিরে আসেন। করিম চাচা আর রাশেদ সাহস করে কূপের ভিতরে টর্চের আলো ফেললেন। অনেক নিচে শুধু স্থির পানি, আর কিছুই নেই। তারা আর দেরি না করে মাদ্রাসায় ফিরে এলেন এবং ফজরের পর সবাইকে ঘটনাটি জানালেন। এরপর নিরাপত্তার জন্য সেই পরিত্যক্ত কূপটি পাকা ঢাকনা দিয়ে বন্ধ করে দেওয়া হলো। কূপটি বন্ধ করার প্রায় 1 বছর পর মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষ শুরু হলো। নতুন ছাত্ররা পুরনো রহস্যের কথা জানত না। এক রাতে হঠাৎ পুরো মাদ্রাসায় বিদ্যুৎ চলে গেল। চারদিকে ঘন অন্ধকার। ঠিক তখনই ছাত্রাবাসের করিডোরে কারো হাঁটার শব্দ শোনা গেল। একজন ছাত্র দরজা খুলে বাহিরে তাকালো। করিডোরের শেষ মাথায় সাদা পোশাক পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু টর্চের আলো ফেলতেই সেখানে আর কেউ নেই। পরের দিন সকালে শিক্ষকরা সিসিটিভি ফুটেজ দেখলেন। ফুটেজে দেখা গেল করিডোরে কাউকে হাঁটতে দেখা যায়নি, তবে প্রবল বাতাসে একটি আধঘোলা জানালা বারবার আঘাত করছিল, আর সেই শব্দই রাতের নীরবতায় মানুষের হাঁটার শব্দের মতো শোনা যাচ্ছিল। এরপর মাদ্রাসার সব জানালা দরজা মেরামত করা হলো। ছাত্রদের শেখানো হলো ভয়ের মুহূর্তে গুজব ছড়ানোর বদলে শান্ত থাকা, একা বের হওয়া এবং বাস্তব কারণ খুঁজে দেখা। রহস্যের গল্পটি অবশ্য মাদ্রাসার ইতিহাস হয়ে রয়ে গেল। নতুন ছাত্ররা আজও সেই রাতে সেই করিডোর দিয়ে হাঁটার সময় একবার পিছনে তাকায়, কিন্তু এখন তারা জানে সব অদ্ভুত শব্দের পিছনে অতি প্রকৃতি কিছু থাকতেই হবে এমন নয়। ফজরের কয়েকদিন পর মাদ্রাসার পুরনো লাইব্রেরি সংস্কারের কাজ শুরু হলো। বহু বছর ধরে বন্ধ থাকা একটি কাঠের আলমারি সরাতে গিয়ে শ্রমিকেরা পিছনে একটি ছোট লোহার দরজা দেখতে পেল। দরজাটি খুলতেই দেখা গেল সেটি একটি পুরনো
সংরক্ষণ কক্ষ। সেখানে বহু পুরনো কিতাব, ভাঙ্গা তাক আর ধুলো মাখা আবাসপত্র ছাড়া আর কিছুই নেই। সব কিছু পরিষ্কার করার সময় একজন শিক্ষক খেয়াল করলেন ছাদের একটি টিনের অংশ ঢিলা হয়ে আছে। বাতাস ঢুকলেই সেটি কেঁপে অদ্ভুত গভীর শব্দ করত। রাতের নীরবতায় সেই শব্দ দূর থেকে রহস্যময় মনে হতো। এরপর পুরো ভবনটি মেরামত করা হয়, রাতে পাহারার ব্যবস্থা আরও ভালো করা হয় এবং ছাত্রদের বলা হয় কোনো অস্বাভাবিক শব্দ শুনলে একা অনুসন্ধান না করে দায়িত্বশীল শিক্ষকদের জানাতে। তারপর থেকে মাদ্রাসায় আর কোনো রহস্যময় ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সেই রাতের স্মৃতিগুলো ছাত্রদের কাছে বহুদিন গল্প হয়ে বেঁচেছিল। একটি গল্প যা ভয়ের চেয়ে বেশি সাহস শেখায়, সতর্কতা এবং যাচাই করে দেখার গুরুত্ব। রাসেল ভাই, এটিই ছিল আমার আজকের ঘটনা। রাত তখন প্রায় 2টা। প্রচন্ড গরম পড়েছে। 40 বছর বয়সী ট্রাক চালক সবুজ ভাই নিজের ট্রাকের পাশে দাঁড়িয়ে শ্রমিকদের দিয়ে মাল তোলাচ্ছিলেন। প্রয়োজনে নিজেও তাদের সাহায্য করছিলেন। তার ট্রাক অসংখ্য দীর্ঘ সফরের সাক্ষী, কিন্তু সেদিন যেন সবকিছুই একটু আলাদা ছিল। সাধারণত রাতেই যাত্রা শুরু করা হতো, কিন্তু সেই দিন মালিক আগেভাগে ট্রাক পাঠানোর সিদ্ধান্ত নেন। নিশ্চয়ই মালটি খুব জরুরি ছিল। সবুজ ভাইয়ের বাসা রংপুরে হলেও বহু বছর ধরে তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রামে বসবাস করছেন। তিনি অত্যন্ত সৎ, বিশ্বস্ত ও পরিশ্রমী মানুষ। তার সততার জন্য কোম্পানি থেকে বহুবার পুরস্কৃত করা হয়েছে। জীবনে দীর্ঘ সময় তিনি এই কোম্পানির জন্য কাজ করেছেন, তাই গুরুত্বপূর্ণ দায়িত্বের কাজগুলো সব সময় মালিক তার হাতেই তুলে দিতেন, কারণ তিনি ছিলেন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য। চট্টগ্রাম থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ঘনিয়ে এলো। তখন ভোর প্রায় 4টা বাজতে চলেছে। আকাশ কালো মেঘে ঢেকেছিল, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। সবুজ ভাই তার সহকারীকে নিয়ে সব প্রস্তুতি শেষ করলেন, ট্রাকে স্টার্ট দিলেন, বান্দরবানের উদ্দেশ্যে রওনা হলেন। শুরুতে যাত্রা ছিল খুবই শান্ত ও স্বাভাবিক। কয়েক ঘন্টা কেটে গেল। চট্টগ্রাম থেকে বেরিয়ে রাঙামাটি রোড ধরে কিছুক্ষণ চলার পরে পাহাড়ি এলাকা শুরু হয়ে গেল। কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর তিনি ফটিকছড়ি ও রামু এলাকা পেরিয়ে আরো ভেতরে এগিয়ে গেলেন। তারপর যখন তিনি বান্দরবানের সেই নির্জন পাহাড়ি অংশে পৌঁছালেন, যেখানে রাস্তার দুই পাশে ঘন জঙ্গল, খাড়া পাহাড় আর মাঝে মাঝে ছোট ছোট গ্রাম ছাড়া আর কিছুই দেখা যায় না, ঠিক তখনই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এতটাই তীব্র ছিল যে ধীরে ধীরে চারপাশ কুয়াশায় ঢেকে যেতে লাগলো। পাহাড়ি রাস্তায় দৃষ্টি খুব কমে গেল। তখন বান্দরবানের অনেক ভেতরে চলে এসেছেন। এই অঞ্চলের রাস্তা কোথাও খুব ঢালু, কোথাও সরু বাঁক, কোথাও আবার খাদের পাশ দিয়ে চলে গেছে। বৃষ্টির মধ্যে বেশি গতিতে ট্রাক চালানো অত্যন্ত বিপজ্জনক। সবুজ ভাই খুব ধীরে ধীরে ট্রাক চালাচ্ছিলেন। চারদিকে ঘন অন্ধকার, তার উপর মুষলধারে বৃষ্টি। সব মিলিয়ে পরিস্থিতি ছিল বেশ ভয়াবহ। ঠিক তখনই রওনা হওয়ার সময় ঘটে যাওয়া একটি ঘটনার কথা তার মনে পড়ে গেল। সবুজ ভাই ফটিকছড়ির কাছাকাছি একটা চেকপোস্ট এলাকায়, স্থানীয়ভাবে যেটা অনেকে গেট বলে ডাকে, পৌঁছে তাদের প্রায় আরো 2 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল, কারণ ট্রাকের একটা পেছনের টায়ারে বাতাস কম ছিল। আমি বিষয়টি কোম্পানিকে জানালে তারা বলেছিল সবকিছু ঠিকঠাক করে তারপরই রওনা দিও। টায়ার ঠিক করতেও বেশ কিছু সময় লেগে যায়। সব প্রস্তুতি শেষ করে আমরা আবার মহাসড়কে উঠলাম এবং গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রাস্তায় গল্প করতে করতে অনেক দূরে চলে এসেছিলাম। কয়েক ঘন্টা কেটে গেছে। এদিকে রাত আরো গভীর হয়ে উঠেছে। চারদিকে নির্জন রাস্তা,
নিস্তব্ধ পরিবেশ আর ঘন অন্ধকার। হঠাৎ প্রচন্ড ঝড়ো বৃষ্টির কারণে চারপাশে ঘন কুয়াশা নেমে এলো। ধীরে ধীরে কুয়াশা এতটাই বেড়ে গেল যে সামনে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। এমন কুয়াশার মধ্যে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক। একদিকে ভয়, কাউকে ধাক্কা লেগে যেতে পারে, অন্যদিকে আশঙ্কা পেছন থেকে দ্রুতগতির কোনো গাড়ি এসে আমাদের ট্রাকে ধাক্কা মারতে পারে। আমার সহকারী বলল, আমাদের আরো ধীরে গাড়ি চালানো উচিত। আমরা এমনিতেই খুব বিপজ্জনক এলাকায় আছি। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তার দুই পাশে সারি সারি পাহাড়, চারদিকে গভীর নীরবতা, জনমানবহীন এক পরিবেশ ছিল। হঠাৎ করে আমরা একটি অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শব্দটা এমন ছিল যেন কোনো ছাগল জবাই করা হচ্ছে। আমার সঙ্গে থাকা সহকারে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো শব্দ শুনলে? আমি বললাম, হ্যাঁ, আমিও শুনেছি, তবে হয়তো আমাদের ভুল হচ্ছে। এই পাহাড়ি এলাকায় দূর থেকে অনেক রকম শব্দ ভেসে আসে। কখনো পাহাড় ধসে পড়ার শব্দ, কখনো আবার প্রবল বৃষ্টির কারণে এমন আওয়াজ শোনা যায়। এর মধ্যে কুয়াশা এত ঘন হয়ে গেল যে খুব ধীর গতিতেও আর ট্রাক চালানো নিরাপদ মনে হচ্ছিল না। তাই আমরা রাস্তার পাশে ট্রাক থামিয়ে দিলাম। আমাদের ট্রাকে ছিল অত্যন্ত মূল্যবান মালামাল, বিশাল একটি ট্রাক, তার সঙ্গে বড় দায়িত্ব। গভীর রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, জনমানবহীন মহাসড়ক। পরিস্থিতি ছিল ভীষণ ভয়ঙ্কর। তারপর আমরা এমন একটি দৃশ্য দেখলাম যা ভাষায় বোঝানো কঠিন। আপনারা কল্পনা করুন, ঘন কুয়াশার ভেতর হঠাৎ একটি অদ্ভুত আলোর গোলা দেখা গেল। সেটি অবিশ্বাস্য গতিতে কখনো বাম থেকে ডানে, কখনো ওপর থেকে নিচে, আবার কখনো ডান থেকে বামে ছুটে বেড়াচ্ছিল। আমরা দুজনই হতবাক হয়ে বেরিয়ে রইলাম। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমার সহকারী বলল, হয়তো কোনো মানুষের হাতে টর্চ আছে। আমি বললাম, না, টর্চের আলো তো ছড়িয়ে পড়ে, আমাদের দিকেও আসার কথা, কিন্তু এটা তো যেন একটা আলোর গোলা, যার আলো চারদিকে ছড়াচ্ছে না, বরং একই জায়গায় দ্রুত ঘুরে বেড়াচ্ছে। আমরা ভয়ে জমে গিয়েছিলাম। হঠাৎ সেই রহস্যময় আলোর মধ্য থেকে কুয়াশা ভেদ করে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন। তিনি একটি মোটরসাইকেল চালিয়ে আমাদের ট্রাকের পাশে এসে থামলেন। তিনি বললেন, অন্তত কাউকে তো পেলাম। আমরা বললাম, বাবা, আপনি কেমন আছেন? এই নির্জন জায়গায়, যেখানে মানুষ তো দূরের কথা, কোনো বসতিও নেই, সেখানে এই গভীর রাতে মোটরসাইকেল নিয়ে কি করছেন? বৃদ্ধ শান্তভাবে উত্তর দিলেন, আমি প্রায় এই পথে চলাফেরা করি। আশেপাশে কোনো গ্রাম নেই ঠিকই, তবে অনেক দূরে কাঁচা রাস্তার ভেতরে একটা বসতি আছে। আমি সেদিকেই যাচ্ছি। তার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি কোনো প্রত্যন্ত গ্রামের মানুষ, তবে তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। তাকে আরো রহস্যময় করে তুলছিল তার লম্বা সাদা দাড়ি। তবু তাকে একজন ভালো মানুষ বলেই মনে হচ্ছিল। হঠাৎ তিনি আমাদের সতর্ক করে বললেন, তোমরা যে পথে যাচ্ছ, সামনে যদি কিংবা পেছন থেকে কেউ তোমাদের ডাক দেয়, কোনো অবস্থাতেই সাড়া দেবে না। বৃদ্ধের এই কথা শুনে আমরা আরো ভয় পেয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, তিনি শুধু বললেন, কারণ জানতে চেও না, আমি যেমন বলছি তেমনই করো। আমার হাতে সময় খুব কম, একটু পর আবার প্রবল বৃষ্টি শুরু হবে, তার আগে আমাকে পৌঁছাতে হবে। তোমাদের দেখে সাহস পেলাম, তাই সাবধান করে গেলাম। এই কথা বলে তিনি মোটরসাইকেল চালিয়ে চলে গেলেন। যাওয়ার আগে তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমরা কোথায় যাচ্ছ? আমি উত্তর দিয়েছিলাম আমার গন্তব্যের কথা। আমি বললাম, আমার গন্তব্যে পৌঁছানোর পর বান্দরবানের আরো কয়েকটি জায়গায় যেতে হবে।
বৃদ্ধ তখন বললেন, তোমার তো দ্রুত পৌঁছানো দরকার। শোনো, আমি তোমাকে একটি শর্টকাট রাস্তা বলে দিচ্ছি। আমি বললাম, অবশ্যই বলুন। তিনি বললেন, আরো একটু সামনে এই মহাসড়কের বাম পাশে একটি রাস্তা দেখতে পাবে। সোজা রাস্তা ধরে যেও না, বাম দিকে রাস্তা ধরে নিয়ে, তাহলে অন্তত 2 ঘন্টার পথ বেঁচে যাবে। আমরা তাকে ধন্যবাদ জানালাম। এর কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। ধীরে ধীরে কুয়াশাও কেটে যেতে লাগলো। চারপাশ আবার কিছুটা পরিষ্কার হয়ে উঠল। আমরা ট্রাক চালু করে আবার গন্তব্যের পথে রওনা দিলাম। কিছু দূর এগোনোর পর ঠিক সেই মোড়টি দেখতে পেলাম, যেটির কথা বৃদ্ধ বলেছিলেন। আমরা তার দেখিয়ে দেওয়া বাম দিকের রাস্তা ধরলাম। ঘটনাটি আজকের নয়, 2005 কি 2006 সালের দিকে। তখন বান্দরবানের রাস্তা এখনকার মতো উন্নত ছিল না, তাই শর্টকাট রাস্তা পাওয়া ছিল সত্যি বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু আমরা জানতাম না এই শর্টকাটই আমাদের জীবনের সবচেয়ে ভয়াবহ ও অবিস্মরণীয় যাত্রার সূচনা করবে। রাস্তা মোটেও ভালো ছিল না। আমরা যে পথে ঢুকেছিলাম সেটি যেন এক রহস্যময় গোলক ধাঁধা। মনে হচ্ছিল আমরা যেন জিনদের কোনো অজানা রাজ্যে প্রবেশ করেছি। সেই পথে ঢোকার পর থেকে অদ্ভুত এক অনুভূতি আমাদের ঘিরে ধরেছিল। রাস্তার ডান পাশে ছিল পাহাড়ের সারি, আর বাম পাশে ছিল অনাবাদি কাঁচা জমি, যেখানে শুধু ছোট ছোট ঝোপঝাড়। আমরা বিশাল ট্রাক নিয়ে ধীরে ধীরে সামনে এগোচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর মনে হতে লাগলো যেন আমরা একই জায়গায় বারবার ঘুরছি। চারদিকে তাকিয়েও কোনো স্পষ্ট রাস্তা চোখে পড়ছিল না। হঠাৎ কোনো কারণ ছাড়াই ট্রাকটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি আর আমার সহকারী দুজনেই ভয়ে হতবাক হয়ে গেলাম। তখন আমার মনে দৃঢ়ভাবে বিশ্বাস জন্মালো, এটি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের সঙ্গে নিশ্চয়ই জিনদের কোনো ব্যাপার ঘটেছে। যে বৃদ্ধ আমাদের এই পথে পাঠিয়েছিলেন তিনি হয়তো মানুষই ছিলেন না। যদি সত্যি মানুষ হতেন তাহলে কখনোই আমাদের এমন পথে পাঠাতেন না। হয়তো তিনি সেই সব জিনদের একজন যারা মানুষের রূপ ধরে পথিকদের ভুল রাস্তা দেখিয়ে বিপদে ফেলে। এবার আমরাও সেই ফাঁদে আটকে পড়েছি। ট্রাকের সবকিছু ঠিক থাকলেও কোনোভাবে ইঞ্জিন চালু হচ্ছিল না। আমি নিচে নেমে কি হয়েছে দেখার চেষ্টা করলাম, কিন্তু ট্রাক থেকে নামতে যে দৃশ্যটি দেখলাম তাতে আতঙ্কে সঙ্গে সঙ্গে আবার ট্রাকে উঠে এলাম। আমি আর আমার সহকারী দুজনে উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। দেখলাম পাহাড়ের কিনারা ঘেঁষে একদল নারী হেঁটে যাচ্ছে, কালো কাপড় পরা। তাদের চলাফেরা দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো রহস্যময় আচার অনুষ্ঠান পালন করছে। কিছুক্ষণ পর তারা সবাই হাত ধরাধরি করে একটি বড় বৃত্ত তৈরি করলো। তারপর আমাদের ট্রাকের সামনে দিয়ে হেঁটে রাস্তার বাম পাশের কাঁচা জমিতে চলে গেল এবং সেখানে গোল হয়ে ঘুরতে লাগলো। তাদের পরনে ছিল নীল ও কালো রঙের ঢিলে ঢালা পোশাক। দেখে মোটেও সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না। প্রত্যেকের উচ্চতা ছিল প্রায় 6 ফুট বা তারও বেশি। তারা একটানা বৃত্তাকারে ঘুরছিল, যেন কোনো গোপন রীতি পালন করছে। মনে হচ্ছিল তারা কিছু পড়ছে বা মন্ত্র উচ্চারণ করছে, কিন্তু তাদের ভাষা বা শব্দ আমরা কিছুই বুঝতে পারছিলাম না। ভয়ে আমরা ট্রাকের সব কাজ তুলে দিলাম। আমরা ভেবেছিলাম তারা সবাই বাইরে ওই এক জায়গাতেই আছে। ঠিক তখনই আমার সহকারী ডান পাশের জানালার দিকে তাকিয়ে আতঙ্কে জমে গেল। সে দেখল আমাদের ট্রাকের জানালার ঠিক বাইরে এক অস্বাভাবিক লম্বা নারী দাঁড়িয়ে আছে। তার মুখ ঢাকা ছিল, তার উচ্চতা বাকি সবার থেকেও অনেক বেশি। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল আমরা সব সময় ট্রাকে কোরআনের তিলাওয়াতের একটি অডিও সিডি সঙ্গে রাখতাম। মুহূর্তের মধ্যেই আমরা ট্রাকে রাখা কোরআনের তিলাওয়াতের
অডিও চালু করে দিলাম। শব্দ এত জোরে বাড়িয়ে দিলাম যে পুরো এলাকা তিলওয়াতের ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। আমি জানালার বাইরে দাঁড়িয়ে থাকা সেই নারীটির দিকে তাকিয়েছিলাম। আশ্চর্যের বিষয়, কোরআনে তিলওয়াত শুরু হওয়ার পর সে ধীরে ধীরে ট্রাক থেকে দূরে সরে যেতে লাগলো। এক সময় সে অন্য নারীদের সঙ্গে যোগ দিল, তারপর তাদের বৃত্তের ভেতরে বসে পড়ল। আমরা নিজেদের চোখে এসব দৃশ্য দেখছিলাম। মনে হচ্ছিল তারা ইচ্ছা করে আমাদের কিছু দেখাতে চাইছে। তারা সবাই একসঙ্গে অদ্ভুত এক ভাষায় কিছু পড়ছিল। ভাষাটি আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। একবার আমরা কোরআনের তিলাওয়াত 1 মিনিটের জন্য বন্ধ করে শুনতে চাইলাম তারা কি বলছে, কিন্তু কিছু বুঝতে পারলাম না। ওটা আরবি ভাষাও ছিল না। এরপর আমরা আবার কোরআনের তিলাওয়াত চালু করলাম এবং শব্দ আরো বাড়িয়ে দিলাম। এরপর ঠিক তখনই হঠাৎ করে কোনো সমস্যা ছাড়াই ট্রাকটি স্টার্ট হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক ট্রাক ঘুরিয়ে আগের মূল সড়কে ফিরে যাব। এত বড় একটি ট্রাক সংকীর্ণ রাস্তায় ঘোরানো মোটেও সহজ কাজ ছিল না। তবুও নিজের জীবনে ঝুঁকি নিয়ে ধীরে ধীরে ট্রাকটি ঘোরাতে শুরু করলাম। অবশেষে যখন ট্রাকটি পুরোপুরি ঘুরে গেল তখন আর এক মুহূর্ত অপেক্ষা করিনি। পুরো গতিতে ট্রাক চালিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। আজও আমার বিশ্বাস জীবনে নেওয়া সবচেয়ে সঠিক সিদ্ধান্তগুলো একটি ছিল সেটি। যদি আমি সেখানে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতাম তাহলে কি হতো আল্লাহই ভালো জানেন। আমার সহকারী ধারণা ছিল ওই নারীরা কোনো রহস্যময় আচার বা বলির অনুষ্ঠান করছিল। হয়তো তারা কোনো জাদুবিদ্যা বা জিনদের বিশেষ রীতি পালন করছিল, আর সেই আচারটির লক্ষ্য ছিলাম আমরা। সম্ভবত সেই কারণেই তাদের একজন মানুষের রূপ ধরে আমাদের ভুল পথে নিয়ে এসেছিল। হয়তো তাদের কোনো মানুষের প্রয়োজন ছিল, কিংবা তারা আমাদের ক্ষতি করতে চেয়েছিল। আর যদি আমরা আরো সামনে এগিয়ে যেতাম তাহলে হয়তো তাদের ফাঁদে আরো গভীরভাবে আটকে পড়তাম। সম্ভবত পুরো এলাকাটাই ছিল জিনদের আবাসস্থল। যাই হোক, আমরা এক মুহূর্ত সেখানে থামিনি। দ্রুত গতিতে ট্রাক চালিয়ে কোনোভাবে মূল সড়কে ফিরে এলাম। এরপর সঠিক রাস্তা ধরে গন্তব্যের দিকে রওনা দিলাম। গন্তব্যে পৌঁছানোর পরে যেন বুকের ভেতর স্বস্তি ফিরে এলো। একটি হোটেলে ট্রাক থামিয়ে চা খেলাম, তারপর নাস্তাও করলাম। ততক্ষণে ফজরের সময় হয়ে গেছে। আকাশে ভোরের মৃদু আলো পড়তে শুরু করেছে। গরম গরম পরোটা আর চা খাওয়ার পর অনেকটা স্বাভাবিক লাগছিল। অবশ্যই ঘটনার কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়েছিল, না হলে আমরা অনেক আগেই গন্তব্যে পৌঁছে যেতাম। আজও ভাবি কিভাবে আমরা সেই রহস্যময় গোলক ধাঁধার মতো পথে ঢুকে পড়েছিলাম, কিভাবে এক অদ্ভুত অবিশ্বাস্য যাত্রার অংশ হয়ে গিয়েছিলাম। চারদিকে ঘন অন্ধকার, প্রচণ্ড বৃষ্টি, তারপর সেই রহস্যময় বৃদ্ধের সঙ্গে দেখা। তার দেখানো ভুল পথে অন্ধবিশ্বাস করে এগিয়ে যাওয়াটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। কারণ জীবনে কোনো অপরিচিত মানুষকে না জেনে শুনে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। এরপর সবুজ ভাই বলেছিলেন আল্লাহর অশেষ রহমত যে আমাদের ট্রাকে কোরআন তিলাওয়াতের অডিও ছিল, সেটাই চালু করেছিলাম। আর আল্লাহর ইচ্ছায় আমরা রক্ষা পেয়েছিলাম। জীবনে কখনো কখনো এমন সিদ্ধান্ত নিতে হয় যা শুধু সাহস নয়, প্রজ্ঞারও পরিচয় দেয়। আবার এমন কিছু ঘটনা ঘটে যা মানুষ সারা জীবন ভুলতে পারে না। এটিও ছিল সবুজ ভাইয়ের জীবনে তেমনই এক অবিস্মরণীয় অভিজ্ঞতা, যা তিনি বহু বছর পর আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আজ তার বয়স অনেক হয়েছে, তার সন্তানদের সামনেও তিনি এই ঘটনাটি বলেছেন, আর সেই সূত্রেই আমাদের কাছে এটি পৌঁছেছে। আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা তাকে এবং তার পুরো পরিবারকে সুস্থ, নিরাপদ ও হেফাজতে রাখুন। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকটি ট্রাক ড্রাইভারের ঘটনার দিকে আমরা চলে যাই।
এটিও একজন বাংলাদেশি ট্রাক চালকের অভিজ্ঞতা। এই ঘটনাটি আমাদের জানিয়েছেন জিয়াউর ভাই। তিনি বলেন, তখন আমার বয়স ছিল মাত্র 4 বছর। আমার বাবা একজন ট্রাক চালক ছিলেন। তিনি দেশের বিভিন্ন জেলায় মালামাল পরিবহন করতেন। অনেক সময় টানা সারা রাত গাড়ি চালাতে হতো। একবার বাবাকে চট্টগ্রাম বন্দর থেকে বান্দরবানে মাল নিয়ে যেতে হয়েছিল। পাহাড়ি পথ হওয়ায় যাত্রা ছিল অনেক দীর্ঘ। সব প্রস্তুতি নিয়ে তিনি রাতে রওনা দেন। পথে অনেক রাত হয়ে গেলে বাবার প্রচন্ড ঘুম পেতে থাকে। নির্জন পাহাড়ি সড়কে ঘুমিয়ে গাড়ি চালানো বিপজ্জনক ছিল। তাই তিনি রাস্তার পাশে নিরাপদ মনে হওয়া একটি স্থানে ট্রাক থামিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। সেটা অনেক আগের ঘটনা। তখন এসব পাহাড়ি সড়কে যানবাহনও কম চলত, লোকজনও খুব একটা থাকতো না। বাবা ট্রাকের ভেতরে একটু চোখ বন্ধ করতেই হঠাৎ বাইরে 2 জন অস্বাভাবিক লম্বা মানুষকে দেখতে পান। তারা কালো পোশাক পরে ট্রাকের পাশে দাঁড়িয়েছিল। অন্ধকারের কারণে তাদের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তাদের একজন বাবাকে বলল, অন্যের বাড়ির সামনে এভাবে ট্রাক দাঁড় করে রাখা ঠিক নয়, এখান থেকে এখনই চলে যান। বাবা তখনও আধো ঘুমের মধ্যে ছিলেন। তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন, এত নির্জন পাহাড়ি জঙ্গলে আবার কার বাসা? বাবা তখন তাদের কাছে ক্ষমা চেয়ে বললেন, ভাই, আমি তো শুধু একটু বিশ্রাম নিতে চাই। সারা রাত গাড়ি চালিয়ে খুব ঘুম পেয়ে গেছে। আর একটু পরে ভোর হবে, তারপরে চলে যাব। ঘুমের মধ্যে গাড়ি চালালে দুর্ঘটনা হতে পারে। আমরা ট্রাক চালকরা প্রয়োজনে হাইওয়ের পাশে বা কোনো চায়ের দোকানের সামনে এভাবে কিছুক্ষণ বিশ্রাম নেই। কিন্তু 2 জনের একজন কড়া গলায় বলল, ঠিক আছে, দেখে নেব, তুমি এখানেই থাকো, তারপর বুঝতে পারবে। এ কথা বলেই তারা অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলো। বাবা কয়েক সেকেন্ডের জন্য অন্যদিকে তাকিয়েছিলেন, আবার তাকাতেই দেখলেন আশেপাশে কেউ নেই। এত লম্বা 2 জন মানুষ মুহূর্তের মধ্যে কোথায় মিলিয়ে গেল তিনি বুঝতেই পারলেন না। চারদিকে শুধু নিস্তব্ধ পাহাড়, ঘন জঙ্গল, গভীর রাত। হঠাৎ বাবার বুকের ভেতর অজানা এক ভয় কাজ করতে শুরু করলো। তিনি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালেন না। সঙ্গে সঙ্গে ট্রাক স্টার্ট দিয়ে মূল সড়কে উঠে নিজের গন্তব্যের দিকে রওনা দিলেন। আল্লাহর অশেষ রহমতে তিনি নিরাপদে গন্তব্যে পৌঁছে গিয়েছিলেন। এ ধরনের অদ্ভুত ঘটনা অনেক ট্রাক চালকই বিভিন্ন সময় বর্ণনা করেন। সত্য মিথ্যা আল্লাহই ভালো জানেন। তবে রাতের দীর্ঘ যাত্রায় সতর্ক থাকা সবসময় জরুরি। চলুন এবার আমরা আরেকটি ঘটনার দিকে যাই। এই ঘটনাটি 2003 সালের। তখন আমার বয়স প্রায় 20 বছর। আমি যুক্তরাষ্ট্রের একটি ছোট শান্তশিষ্ট শহরে বড় হয়েছি। সেখানে অপরাধের ঘটনা ছিল খুবই কম। সম্ভবত সে কারণে পৃথিবীর ভয়ঙ্কর দিকগুলো সম্পর্কে আমি তেমন কিছু জানতাম না। ঠিক সেই সময় আমার পরিচয় হয় একজন লং রুট ট্রাক চালকের সঙ্গে। ধীরে ধীরে আমি তার সঙ্গেই আমেরিকার বিভিন্ন হাইওয়ে ও দীর্ঘ পথে যাতায়াত করতে শুরু করি। শুরুর দিকে জীবনটা খুবই রোমাঞ্চকর মনে হতো। আজ এক শহরে, কাল আরেক শহরে, তারপর আবার অন্য কোথাও। প্রতিদিন নতুন শহর, নতুন রাস্তা আর নতুন মানুষের সঙ্গে পরিচয়। কিন্তু বাস্তবতা হলো, বাইরে থেকে ট্রাক চালকের জীবন যতটা আকর্ষণীয় মনে হয়, ভেতর থেকে সেটা ঠিক ততটাই কঠিন। সেই সময় স্মার্টফোন ছিল না, ইন্টারনেটও ছিল না, ইউটিউবও ছিল না। দীর্ঘ যাত্রাপথে সময় কাটানোর জন্য আমাদের সঙ্গে থাকতো কয়েকটি বই, কিছু ডিভিডি এবং ট্রাকে লাগানো একটি সিবি রেডিও বা ওয়্যারলেস সেট। আমরা প্রায়শই ওয়্যারলেসের মাধ্যমে আশেপাশের অন্যান্য ট্রাক চালকদের সঙ্গে যোগাযোগ রাখতাম, কারণ হাইওয়েতে অনেক সময় বিপজ্জনক লোকজনেরও দেখা মিলত। তাই বেশিরভাগ ট্রাক চালক নিজেদের আসল নাম ব্যবহার করতেন না। আমার সঙ্গে রেডিও কল সাইন ছিল নিনজা ড্রাফট, আর আমি
যেহেতু আলাস্কার বাসিন্দা ছিলাম তাই সবাই আমাকে নর্দার্ন এক্সপোজার নামে ডাকতো। এক রাতে আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ওয়্যারলেস সেটে একটি অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো। প্রথমে সিগন্যাল খুব দুর্বল ছিল, কিন্তু ট্রাকটি যত আমাদের কাছাকাছি আসতে লাগলো কণ্ঠস্বরও তত পরিষ্কার হতে লাগলো। লোকটার কণ্ঠ শুনে আমার সারা শরীর দিয়ে যেন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। মনে হচ্ছিল কোনো মানসিকভাবে অস্বাভাবিক মানুষ জোর করে মজা করার চেষ্টা করছে। সে বলল, হ্যালো পার্পল ট্রাক, কোথায় যাচ্ছ? আমাদের ট্রাকের রং ছিল বেগুনি, তাই সে আমাদের পার্পল ট্রাক বলেই ডাকছিল। আমার সঙ্গী উত্তর দিল, আমরা আরকানসাসের দিকে যাচ্ছি। লোকটা হেসে বলল, আমিও সেদিকে যাচ্ছি। এরপর সে নিজের রেডিওর নাম বলল, ম্যানিয়াক অর্থাৎ ওম্মাদ। তারপর টানা কয়েক মাস ধরে ওয়্যারলেসে আমাদের সঙ্গে ওই লোকটির কথা হতো, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল লোকটা প্রায় সব সময় আমাদের আশেপাশে থাকার কথা বলতো, তবু আমরা কোনো দিনও তার ট্রাকটি চোখে দেখিনি। লোকটা শুধু এতটুকুই বলেছিল তার কাছে একটি পুরনো কালো রঙের বড় ট্রাক আছে। ট্রাকটির সামনের দিকে ভারী লোহার একটি শক্তিশালী গার্ড লাগানো। ঠিক সেই সময় আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে আরেকটি ভয়ঙ্কর বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। হাইওয়ে আর ট্রাক স্টপগুলোতে একের পর এক নারীকে রহস্যজনকভাবে হত্যা করা হচ্ছিল। যেদিকে যাওয়া হতো সবাই শুধু সেই ঘটনাগুলো নিয়েই কথা বলতো। একদিন ওয়্যারলেসে আমরা সেই ম্যানিয়াকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললাম। সে অদ্ভুতভাবে হেসে বলল, যদি এসব সত্যি হয়ে থাকে তাহলে খুনি নিশ্চয়ই কোনো না কোনো চিহ্ন রেখে যায়। এরপর সে আবার বলল, হয়তো সে নিজেই চায় মানুষ তাকে খুঁজে বের করুক। তার কথাগুলো শুনে আমার ভেতরে কেমন যেন অস্বস্তি তৈরি হয়েছিল, তবুও তখন আমি বিষয়টি খুব একটা গুরুত্ব দেইনি। কয়েক সপ্তাহ পর লেবার ডে ছুটির সময় আমরা টেনেসির দিকে যাচ্ছিলাম। ম্যানিয়াক ওয়্যারলেসে জানালো সেও সেখানে যাচ্ছে, আর এই প্রথমবার আমরা সবাই একই ট্রাক স্টপে দেখা করব। আমার সঙ্গী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, কিন্তু কেন জানি না শুরু থেকেই আমার মন সেই লোকটার সঙ্গে দেখা করতে চাইছিল না। রাত তখন প্রায় 10টা। আমরা একটি বড় ট্রাক স্টপে পৌঁছালাম। রেস্টুরেন্টে বসে প্রায় 45 মিনিট ধরে আমরা ম্যানিয়াকের জন্য অপেক্ষা করলাম, কিন্তু সে আর এলো না। শেষ পর্যন্ত আমরা খাওয়া শেষ করে নিজেদের ট্রাকের দিকে হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই দূরে পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্সের ঝলমলে আলো দেখতে পেলাম। চারপাশে অস্বাভাবিক রকমের হইচই। আমরা ট্রাকগুলোর মাঝ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ আমার চোখ পড়ল একটি কালো রঙের ট্রাকের দিকে। ট্রাকটির সামনের দিকে ভারী লোহার গার্ড লাগানো ছিল। কেবিনের ভেতরে মৃদু আলো জ্বলছিল। অজান্তেই আমি সেদিকে তাকালাম। ঠিক সেই মুহূর্তে কেবিনের ভেতরে বসে থাকা লোকটিও আমার দিকে তাকালো। তার মুখে এমন এক শীতল অস্বাভাবিক হাসি ছিল যে আমার বুক ধড়ফড় করে উঠল। তারপর সে সঙ্গে সঙ্গেই কেবিনের পর্দা টেনে দিল। আমি কয়েক সেকেন্ড সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কেন জানি না, কিন্তু আমার মনে হচ্ছিল ভয়ঙ্কর কোনো বিপদ যেন আমাদের খুব কাছেই রয়েছে। কিছুক্ষণ পর আমরা জানতে পারলাম ঠিক কাছেই একটি হত্যাকাণ্ড ঘটেছে। আমরা দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলাম। সেখানে যে দৃশ্য দেখেছিলাম আজও আমি সেটা বলতে পারিনি। একজন নারীকে ট্রাকের কেবিন ও ট্রেইলারের মাঝখানে মোটা টেপ আর ভারী শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তার মুখের ভেতর কাপড় গুজে দেওয়া হয়েছিল। খুনি ট্রাক ও ট্রেইলারকে সংযুক্ত রাখা লকটিও খুলে রেখেছিল। আসল ট্রাক চালক যখন ফিরে এলেন তখন তিনি কিছুই জানতেন না। স্বাভাবিক নিয়মেই তিনি ট্রাক স্টার্ট দিলেন এবং সামনে এগিয়ে গেলেন। পরের কয়েক সেকেন্ডে যা ঘটেছিল সেটা এতটাই মর্মান্তিক ছিল যে আজও সম্পূর্ণ ভাষায় প্রকাশ করতে পারি না। সেই নারী ঘটনাস্থলে মারা যান। ট্রাক চালক ভয়াবহ মানসিক আঘাতে ভেঙে পড়েছিলেন। তিনি বারবার কাঁদছিলেন আর শুধু একটি কথাই বলেছিলেন, আমার কোনো দোষ ছিল না, আমি কিছুই জানতাম না।
আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারিনি, দৌড়ে সেখান থেকে চলে আসি। আমার পুরো শরীর কাঁপছিল। কিছুক্ষণ পর যখন আবার সেই জায়গার পাশ দিয়ে ফিরছিলাম যেখানে কালো ট্রাকটি দাঁড়িয়েছিল, দেখলাম সেটি আর সেখানে নেই, যেন কোনো চিহ্ন না রেখে অন্ধকারে মিলিয়ে গেছে। এরপর টানা কয়েক রাত আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করেছিল। আমি তাদের সেই কালো ট্রাক আর রহস্যময় লোকটির কথা বলেছিলাম, কিন্তু তখন আমার কথাকে কেউ তেমন গুরুত্ব দেয়নি। প্রায় 3 মাস পর ফেব্রুয়ারির এক রাতে আমরা নিউ অরলিন্সের কাছাকাছি একটি ছোট ট্রাক স্টপে দাঁড়িয়েছিলাম। সেখানে হাতে গোনা কয়েকটি ট্রাক ছিল। হঠাৎ ওয়্যারলেস সেটে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো। এবার সিগন্যাল এতটাই পরিষ্কার ছিল যে বোঝাই যাচ্ছিল লোকটা আমাদের খুব কাছেই আছে। তারপর আবার সেই কণ্ঠস্বর শোনা গেল, হ্যালো পার্পল ট্রাক, কেমন আছো আমার প্রিয়? আমার সারা শরীর শিউরে উঠল। সে ছিল ম্যানিয়াক। আমার সঙ্গে রাগান্বিত কণ্ঠে বলল, সেদিন তুমি এলে না কেন? কিছুক্ষণ কোনো উত্তর এলো না। তারপর হঠাৎ ওয়্যারলেসে এক অদ্ভুত হাসির শব্দ ভেসে উঠল। সেই হাসি আজও যেন আমার কানে বাজে। এরপর সে বলল, সেদিন সেখানে অনেক পুলিশ ছিল। তারপর আরো বলল, আমি চাইনি ওরা আমাকে ধরে ফেলো। মুহূর্তের মধ্যেই আমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। এরপর সে ধীর স্বরে বলল, তোমার মেয়েটার খেয়াল রেখো। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সে আবার বলল, আমি চাই না অন্য নারীদের মতো তার সঙ্গে একই ঘটনা ঘটুক। আমার সঙ্গী আমার দিকে তাকালো। সেই প্রথম আমি তার চোখে সত্যিকারের আতঙ্ক দেখেছিলাম। তারপর ওয়্যারলেসে লোকটা আবার বলল, আমি ওই নারীদের নিয়ে খেলি। তার কণ্ঠ তখন আগের চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আমি তাদের কষ্ট দেই। এরপর সে বলল, আমার বিচার শুধু সৃষ্টিকর্তাই করতে পারে। ঠিক সেই মুহূর্তে আমাদের সামনে ধুলোর ঝড় উঠল। তারপর খুব ধীর গতিতে একটি কালো ট্রাক আমাদের সামনে দিয়ে চলে গেল। সেই একই পুরনো ট্রাক, সামনে একই ভারী লোহার গার্ড, আর কেবিনে বসে থাকা সেই একই লোক। সে আমাদের দিকে তাকিয়ে আবারও সেই ভয়ঙ্কর হাসিটা দিল। ওয়্যারলেসে তার কণ্ঠ ভেসে এলো, নিজেদের খেয়াল রেখো, নিনজা ড্রাফট আর নর্দার্ন এক্সপোজার। অর্থাৎ সে আমাদের রেডিওর নামও জানতো। ট্রাকটি যখন আমাদের সামনে দিয়ে যাচ্ছিল তখন তার দরজায় লাল রঙে লেখা একটি শব্দ চোখে পড়ল, ম্যানিয়াক। কয়েক মুহূর্তের মধ্যেই ট্রাকটি রাতের অন্ধকারে হারিয়ে গেল। 2004 সালে আমি আলাস্কায় ফিরে যাই, আর সেদিনের পর চিরদিনের জন্য ট্রাক চালানোর পেশা ছেড়ে দেই। সেই ঘটনার পর নিজের নিরাপত্তার জন্য সবসময় সঙ্গে একটি ধারালো ছুরি রাখা শুরু করেছিলাম। আজ এত বছর পেরিয়ে গেল, গভীর রাতে কোথাও কোনো ট্রাকের ওয়্যারলেস সেটের শব্দ শুনলেই আমার কানে আবার ভেসে আসে সেই কণ্ঠস্বর, সেই ভয়ঙ্কর হাসি, সেই লাল আলোয় ঢাকা কালো ট্রাক, আর একটি শব্দ, ম্যানিয়াক। লিসেনার্স, আজকের ঘটনাগুলো থেকে অন্তত 2টি শিক্ষা পাওয়া যায়। প্রথমত, অচেনা ও নির্জন জায়গায় অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া উচিত নয়। দ্বিতীয়ত, ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো বিপজ্জনক। প্রয়োজনে নিরাপদ স্থানে বিশ্রাম নিয়ে তারপর আবার যাত্রা শুরু করুন। আরেকটি বিষয়, মানুষের প্রতি যেমন দয়া দেখানো আমাদের দায়িত্ব, তেমনি ভাবে পশু পাখির প্রতিও নিষ্ঠুর হওয়া উচিত নয়।